গত ক্লাসগুলোতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম। তো চলেন আমরা শুরু করি। আজকের ফোল্ডারে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব। এখন যথারীতি নাম দিলাম index.html। আরেকটা ফাইল ক্রিয়েট করেন CSS। একটা ফোল্ডার বানান। ফোল্ডারের কি নাম দিব? ফোল্ডারের নাম দিলাম জেএস। এখানে একটা জেএস ফাইল তৈরি করি যার নাম দিলাম custom.js। তো মোটামুটি আমাদের কাছে এগুলাই আছে। আপাতত আমরা এটাকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ওপেন করে ফেলি, তারপর কাজ করি। আচ্ছা, তো বুটস্ট্র্যাপ আছে, এটা লাগবে। HTML এখানে লেখেন day 22। তারপর হচ্ছে একটা মেটা ট্যাগ ব্যবহার করে রাখলাম এখানে। বুটস্ট্র্যাপটাকে এখানে দিয়ে দিলাম। আর মেইন CSS এর জন্য আরেকটা লিঙ্ক ট্যাগ দিয়ে style.css কে লিঙ্ক আপ করায় দিলাম। টাইপ অ্যাট্রিবিউট ফেলে দিলাম। মোটামুটি এই হচ্ছে আমাদের সবকিছু এইখানকার। এবার আমরা এই ফাইলটাকে একটু ব্রাউজার ওপেন করে ফেলি। এই হচ্ছে অবস্থা। আর এখানে এখন কাজ করব। গত ক্লাসে আমরা বলতেছিলাম আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিছু একটা তৈরি করার চেষ্টা করব। তো কি তৈরি করব? আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা ডিজিটাল ক্লক তৈরি করব। ঠিক আছে? তো ডিজিটাল ক্লক তৈরি করার জন্য আমরা এই জায়গাটায় আপনার আগে একটা ক্লক বানাই। মানে কেমন মানে ইয়াটা ঘড়িটা ডিজিটাল ক্লকটা কেমন হবে সেটার জন্য আমরা একটু লিখি। একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন। ক্লাসের নাম দিলাম আপনার সাপোজ ক্লক। ক্লক দিলাম। এটার মধ্যে একটা ইউএল ট্যাগ নিলাম, দেন এলআই ট্যাগ নিলাম, আর এখানে লিখলাম 9টা বাজে। তারপর লিখলাম 9টা 6 বাজে, মানে আমার বর্তমান ঘড়িতে আর কি 9টা 6 বাজে। দিলাম এখানে 34 সেকেন্ড। আর এখন যেহেতু আপনার রাত, তাই আমরা এখানে দিয়ে রাখলাম PM। সেভ করলাম। ব্রাউজারে যান, একটা রিলোড করেন। তো দেখতে পাচ্ছি এই যে দেখেন 9টা 6, এগুলা সব হচ্ছে একটা এলআই ট্যাগের মধ্যে রাখা, আলাদা আলাদা এলআই ট্যাগের ভিতরে আমরা সবগুলাকে রাখছি। ভালো কথা। এবার আমরা এটাকে একটু স্টাইল করব, একটু ঘড়ির মতো বানাই আর কি। আপনি আপনার মতো করে স্টাইল করতেই পারেন। তো আমরা ক্লাসটাকে কল করলাম। কল করে বললাম যে তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 25 পিক্সেল, আর আর ডানে বামে 0 একটা প্যাডিং দিলাম আর কি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আপনার এটার ভিতরে যে ইউএল আছে সেই ইউএল কে কল করব। তো বললাম ডট ক্লক স্পেস ইউএল। প্রথমত এটাকে বলে লিস্ট স্টাইল নান হবে। তারপরে বলবো ডিসপ্লে ফ্লেক্স হবে। আমরা দেখব যে ইউএল কে ডিসপ্লে ফ্লেক্স করার কারণে এলাই সবগুলা পাশাপাশি। এবার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে মাঝখানে পাঠায় দিব, থাকলো। এবার এলআই কে ধরবো স্টাইল করার জন্য, আর কিছুই না। তো বললাম ডট দিতে হবে না, কারণ ডট সহই আমরা কপি করছি। ডট ক্লক স্পেস ইউএল স্পেস এলআই। এলআই এর একটা হাইট দেন, ধরেন 70 পিক্সেল। একটা উইথ দেন, সাপোজ 70 পিক্সেল। একটা বর্ডার দেন, সাপোজ 2 পিক্সেল। সলিড একটা কালার নিয়ে আসি। কালারটা আমরা দিব flatUIcolors.com থেকে। এখানে গেলাম, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিলাম। তো সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই আর এখানে একটা রিলোড করি, তাহলে দেখব এই অবস্থা। মার্জিন ব্যবহার করব। তো মার্জিন দিয়ে এখানে লিখলাম মার্জিন উপরে নিচে 0, তবে ডানে বামে 10 পিক্সেল দিলাম।
এবার যদি রিলোড করি তাহলে আমরা একটা মার্জিন পাবো। ভিতরের লেখাগুলার কালার এবং ফন্ট সাইজ দিব। প্রথমে বললাম ফন্ট সাইজ 35 বা 30 পিক্সেলই দেই। এবার একটা রিলোড করি, তো দেখতে পাচ্ছি আসছে। এখন এগুলোকে মাঝখানে নিয়ে আসবো। কালার দিব আগে। কালার দিলাম ওই যে যেটা বর্ডারের কালার সেটাই দিলাম। রিলোড করলে এরকমই দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমরা এবার হচ্ছে মাঝখানে আনার জন্য বলবো ডিসপ্লে ফ্লেক্স, এলআই কে বলতেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। সেভ করে যদি রিলোড করি তাহলে দেখবে এগুলো সেন্টারে চলে আসছে। আর পুরো জিনিসটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। সেভ করে যদি রিলোড করি তাহলে দেখব এই। তো মোটামুটি আমরা হচ্ছে দেখলাম যে আমাদের একটা ক্লক এইরকম, কিন্তু এইখানে 9টা 6:34 PM মানলাম, এগুলো তো সারা জীবন একই রকম থাকবে। কেন? কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিক। আমরা HTML এর মধ্যে জাস্ট বলে দিছি যে এগুলো হবে, কিন্তু এটা কিন্তু কখনোই আপনার পরিবর্তন হবে না যদি না আমরা আমাদের HTML ফাইলে গিয়ে কোনো পরিবর্তন করি। তো আমরা চাচ্ছি যে এগুলো আমরা পরিবর্তন করব। তো পরিবর্তন করব মানে ডাইনামিক করব। এই ডাইনামিক করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের হেল্প নিব। আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাইনামিক করতে গেলে আমাদের এই ভ্যালুগুলা পরিবর্তন করতে হবে, তাই তো? তখন এগুলো রিপ্লেস করার জন্য আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে ইনার HTML। তো আমরা ইনার HTML ব্যবহার করে এগুলোকে চেঞ্জ করব। তবে এগুলোকে চেঞ্জ করার জন্য আমাদের এগুলোকে ধরতে হবে, আর এইটাকে ধরতে গেলে আমাদের অবশ্যই আইডি দিতে হবে। তাই আমরা এখানে আইডি ব্যবহার করি। এই আইডির মধ্যে আমরা এটা একটা নাম দিই, সাপোজ আওয়ার, যেহেতু এটা ঘন্টার জন্য। তারপরে আমরা আরেকটা আইডি দিলাম, এটার নাম দিলাম মিনিট। তারপর এটার আবার একটা আইডি দিব, এটার নাম দিলাম সেকেন্ড। আর আরেকটা আইডি দিলাম, এটার নাম দিলাম মেরিডিয়ান। তো মোটামুটি আমরা 4টা আলাদা আলাদা আইডি ব্যবহার করে ফেললাম। এবার আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে চেঞ্জ করতে পারবো। তো আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল হচ্ছে এইটা, কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে লিঙ্ক আপ করানো হয় নাই। তাই আমরা প্রথমত আমাদের বডি যেখানে শেষ হয়েছে সেখানে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ট্যাগ নিয়ে নিব, মানে স্ক্রিপ্ট ট্যাগ। এবং src অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলবো js/custom.js দিয়ে দিলাম। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করা হয়ে গেছে। এবার আমরা এখানে কাজ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম document.getElementById, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বললাম আওয়ার। আমরা মানে আওয়ারের যে আইডিটা সেটাকে ধরলাম, অর্থাৎ এই এলআইটাকে ধরলাম। এটাকে দিয়ে যদি বলি ডট ইনার HTML, দেন আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে যদি এখানে বলি 5, এবার যদি সেভ করি আর ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখবে এখানে 5 আসছে। আমরা যদি এখানে লিখি 10, এবার যদি আমরা সেভ করি আর ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবে এখানে 10 আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলেই আসলে কি করতে পারি, এই জিনিসটাকে হচ্ছে ইনার HTML এর মাধ্যমে রিপ্লেস করে ফেলতে পারি এই আওয়ারটাকে ধরে। আচ্ছা, ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে, উপরে রাখি, একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলের একটা নাম দেন। কি নাম দিবেন? সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে সময়, ধরে নিচ্ছি, বা টাইম একটা দেন দিলাম বোঝার জন্য। দেন একটা ইকুয়াল সাইন দিলাম, আর এইটার মধ্যে আমি কিছু একটা রাখলাম, সাপোজ 45। এখন কোনো কারণে যদি আমি এই জায়গাটায় একটু এন্টার দেন, মানে আলাদা বোঝানোর জন্য, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের নাম হচ্ছে সময়। কোনো কারণে যদি আমরা এখানে সময়কে কল করি তাহলে আমাদের আওয়ারের মধ্যে কি যাবে, সময়ের মধ্যে যেটা রাখা আছে সেটা, অর্থাৎ 45। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো আমরা এখানে যা রাখবো সেটাই যাবে, এটুকু তো বুঝতেছি। আপাতত এখানে এটাকে কমেন্ট করেন, এটার উপরে একটা অ্যালার্ট নেন, বা নিচে নিলেও হইতো, এক জায়গায় নিলেই হলো, যাই হোক এটাকে কমেন্ট করলাম। এইখানে যদি আমরা এখন লিখি সময় তাহলে কি ঘটবে, একটা রিলোড করলে দেখবো এখানে 45 আসছে। এইটুকু আমরা সবাই বুঝি। আমরা যদি এই 45টাকে চেঞ্জ করে লিখি আপনার হাই, লিখলাম হাই, তাহলে আমরা যদি রিলোড করি তাহলে অ্যালার্টের মধ্যে কি আসবে, হাই।
এখানে কিন্তু এখন 9 আসতেছে কেন? কারণ আমরা অলরেডি যে এখানে 9 দিছি সেই জন্য, আর এই জিনিসটাকে তো কমেন্ট করা আছে যার কারণে রিপ্লেস হচ্ছে না। ওকে, ভালো কথা। আমরা অ্যালার্টের মধ্যে কি পাচ্ছি? যখন আমরা অ্যালার্ট করতে যাচ্ছি তখন আমরা পাচ্ছি এখানে হাই, কারণ আমাদের এই সময় ভ্যারিয়েবলকে আমরা অ্যালার্টের মধ্যে রাখছি, আর সময় ভ্যারিয়েবলের মধ্যে রাখা আছে হাই। আমরা এই জায়গাটার মধ্যে হাই না রেখে আমরা এখানে রাখতে চাচ্ছি নিউ ডেট ফাংশন। এই নিউ ডেট ফাংশনের মধ্যে জাভাস্ক্রিপ্ট একটা জিনিস রেখে দিছে। আমরা যদি এখন সেভ করি এবং রিলোড করি, আমাদের অ্যালার্টের মধ্যে থাকবে সময়, আর সময়ের মধ্যে রাখছি নিউ ডেট। এই নিউ ডেট রাখার ফলে এখানে কি বসতেছে চলেন আমরা এবার একটু চেক করি। রিলোড করলাম, অ্যালার্টের মধ্যে দেখেন এখানে লেখা মানডে ডিসেম্বর 28, 2020 21টা 14 বাজে, তারপরে হচ্ছে 49 সেকেন্ড। ঠিক আছে, তো এখন দেখেন এই জিনিসটা আমরা হচ্ছে যে এখান থেকে পাচ্ছি, মানে আমাদের ডেটের জন্য যা যা দরকার, অর্থাৎ আজকে কি বার, কোন মাস, কত তারিখ, কত সাল, কয়টা বাজে এই মুহূর্তে, ঘন্টা, মিনিট, সেকেন্ড সব আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিসের মাধ্যমে? একটাই ফাংশনের মাধ্যমে যার নাম হচ্ছে নিউ ডেট। এটা জাভাস্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিচ্ছে, এবং এইটা হচ্ছে আপনার সরাসরি আপনার ইয়ে থেকে আপনার জোনটাকে ধরে নিবে। আপনি বাংলাদেশে আছেন, এই টাইমটাকে ধরে নিবে। অর্থাৎ কেউ যদি এখন ইউএসএ থেকে ধরে, মানে এই ওয়েবসাইটটা চেক করে, তখন সে এই ইউএস এর টাইমটাই দেখতে পাবে। ওকে, কেউ যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে ইন্ডিয়ার টাইমটাই দেখতে পাবে, কেউ যদি পাকিস্তানে থাকে তাহলে পাকিস্তানের টাইমটাই দেখতে পাবে। আচ্ছা, ভালো কথা। তা আমরা বুঝতে পারলাম যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলা জিনিসকে রাখছি। কি কি রাখছি? আজকে কি বার, আজকে কত তারিখ, কোন মাস, কত সাল, ঘন্টা কত, মিনিট কত, সেকেন্ড কত, সবকিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই সময়ের মধ্যে সবকিছু আছে, কিন্তু আমাদের তো সবকিছু দরকার নাই। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে আপাতত ঘন্টা, তারপর দরকার মিনিট, তারপর দরকার সেকেন্ড, কারণ আমরা এখন শুধুমাত্র ক্লক নিয়ে কাজ করতেছি, ডেট নিয়ে কাজ করতেছি না। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাবো আমাদের ঘন্টার মান, এখানে মিনিটের মান, আর এখানে সেকেন্ডের মান আমরা বসাবো। এএম পিএম আপাতত পরে হবে। একটা রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট এখানে দেখাচ্ছে এখন 21টা বাজে। 21টা বাজে মানে রাত 9টা বাজে, আর জাভাস্ক্রিপ্ট এটাকে 24 ঘন্টায় কাউন্ট করতেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু এটাকে আপনার কি বলে 12 ঘন্টায় কাউন্ট করতেছে না। তো আপনি যদি চান যে না কি বলে এটাকে 12 ঘন্টায় কাউন্ট করাবেন, তাহলে সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব, একটু পরেই দেখব। আচ্ছা, আপাতত আমরা এই 24 ঘন্টার যেই মানগুলা পাচ্ছি সেগুলাই এখানে বসানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই যে সময় ভেরিয়েবলের মধ্যে যে এত কিছুর মান আছে, এগুলা না রেখে আমরা যে কোনো একটাকে তুলে নিয়ে আসবো যেটা দরকার। সাপোজ শুধু ঘন্টার মান দরকার, তাহলে আমরা ঘন্টাকে তুলে নিয়ে আসবো। গত ক্লাসে আমি বলছিলাম একটা কনসেপ্ট মাথায় রাখতে, অ্যারে। আমরা যখন একটা অ্যারে নেই, ওই অ্যারের মধ্যে আমরা আপনার কি বলে অনেক কিছু থাকে, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটাকে তুলে ধরে নিয়ে আসতে পারি, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও অনেক কিছু আছে, এই সময় ভ্যারিয়েবলের ভিতরে অনেক কিছু আছে, এবং আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তো কিভাবে তুলে নিয়ে আসবো? এই সময় ভ্যারিয়েবলকে আমরা একটা অবজেক্ট বানায় ফেলবো, এই অবজেক্ট থেকে যে কোনো একটাকে তুলে নিয়ে আসবো। সেটা কেমন? সেটা আমরা এই যে এই অ্যালার্টের মধ্যেই করতে পারি চাইলে। এখানে একটু দেন, সাপোজ সরি এই যে এখানে একটু স্পেস দিয়ে দিলাম আর কি বোঝানোর জন্য। আমাদের এখানে শুধু সময়কে কল করা হয়েছে, যার মানে সময়ের ভিতরে যা কিছু আছে সবাই এখানে এখন দেখা যাবে। রিলোড করলে এখানে সবগুলাকেই আমরা দেখতে পাবো, বাট আমরা সবগুলাকে দেখতে চাই না। আমরা চাই ধরেন শুধু ঘন্টার মান, তাহলে আমরা এখানে লিখব সময় ডট গেট আওয়ার্স। আর এই গেট আওয়ার্স হচ্ছে একটা মেথড। ঠিক আছে, তো আমরা একটা কথা বলছিলাম, যখনই আমরা কোনো মেথড ব্যবহার করব তখন তার সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। যেমন অ্যালার্ট হচ্ছে একটা মেথড, তার সাথে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি। আর গেট আওয়ার্স এটা একটা মেথড, এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, এই মেথডের কাজ হচ্ছে ঘন্টার মান তুলে নিয়ে আসা। কোথা থেকে তুলে নিয়ে আসবে? এই সময় থেকে। সময় কোথায় আছে? এই জায়গায় আছে।
সময়ের মধ্যে ঘন্টার মান কিভাবে আসলো? কারণ সময় ভ্যারিয়েবলের মধ্যে আমরা নিউ ডেট নামক ফাংশনটা ব্যবহার করছি। এই ফাংশনের মধ্যেই সবকিছু রাখা আছে। আর এই ফাংশনটা যেহেতু সময়ের আন্ডারে আছে, তার মানে সময়ের মধ্যেই সবকিছু রাখা আছে। আর সময়ের মধ্যে যেহেতু সবকিছু রাখা আছে, আমরা এই সময় থেকে শুধু গেট আওয়ার্স এর মাধ্যমে শুধুমাত্র আওয়ারের মানটা তুলে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন কে কোথায় কিভাবে হিট করতেছে? তো সেভ করার পরে যখন আমরা ব্রাউজারে রিলোড করব, তখন দেখবে একটা অ্যালার্ট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি 21 মানে ঘন্টার মান। ওই যে একটু আগে দেখতেছিলাম 21টা কত বাজে, এখানে এখন শুধু 21 দেখাচ্ছে, কারণ আমরা শুধু ঘন্টাকে নিয়ে আসছি। আপনি যদি চিন্তা করেন যে না আমি আওয়ার্সকে নিব না, আমি মিনিটসকে নিব, তাহলে এখানে লিখবেন গেট মিনিটস। এবার যদি আপনি রিলোড করেন তাহলে দেখেন এখানে 19 দেখাচ্ছে, কারণ এখন 9টা 19 বাজে। ঠিক আছে, একটু পরে দেখবেন 9টা 20 বাজবে। ওকে, আপনি যদি সেকেন্ডকে দিতে চান তাহলে লিখতে হবে গেট সেকেন্ডস। ঠিক আছে, একই রকম মেথড, শুধু নামটা পরিবর্তন হবে। ওকে, তো এভাবে আমরা সবগুলাকে কল করতে পারি, কিন্তু এভাবে আলাদা আলাদা কল করে অ্যালার্ট করে দেখায় তো আমাদের লাভ নাই। আমাদের দেখাইতে হবে কোথায়? এইখানে। অর্থাৎ এই যে আমরা 21 বের করলাম ঘন্টার মান, মিনিটের মান, এই ঘন্টার মানটা আমাদের এখানে বসাইতে হবে, মিনিটের মান বসাইতে হবে এখানে, আর সেকেন্ডের মান বসাইতে হবে এখানে। এইভাবে আমরা 3 জায়গায় 3টা বসাই দিব। তাহলে 3 জায়গায় আলাদা আলাদা ভাবে 3টা বসাইতে গেলে এই 3টাকে আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখলে আমাদের জন্য সুবিধা। কেমন একটু বুঝাই। ধরেন আমরা এই যে এই অ্যালার্টটা আপাতত বাদ দিলাম, অ্যালার্ট দিয়ে তো বুঝলাম যে আসলে কিভাবে কি হয়। আর এই যে কমেন্ট করে রাখছিলাম, এরপর এটা খুলে দেন। এইখানে এখন লেখার সময়, আমরা যদি এখানে সময়কে কল করি, তার মানে কি এটার ভিতরে কি আসবে? নিউ ডেটে যা কিছু আছে সব। বাট আমরা যদি এখানে লিখি সময় ডট গেট আওয়ার্স, এই ফাংশনটা যদি ব্যবহার করি, তাহলে কি হবে? সময়ের মধ্যে যে ঘন্টাটা আছে সেটাই বসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 21টা বেজে গেছে। আচ্ছা, কিন্তু আমরা এইভাবে সরাসরি না লিখে এই জিনিসটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, আর এখানে ভ্যারিয়েবলকে কল করব। ভ্যারিয়েবলের মধ্যে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে একটু পরে বুঝতে পারবেন। তাই আমরা এখানে সরাসরি এইভাবে সময় ডট গেট আওয়ার্স এভাবে লিখবো না, আমরা এখানে ভ্যারিয়েবল নিব। তাই আমরা এখানে একটা কমা দিয়ে নিচে চলে আসলাম। আমরা জানি যে কমা দিয়ে নিচে এসে আর ভার কথাটা লিখতে হয় না, সরাসরি আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিতে পারি। এবার একটা ভ্যারিয়েবল দেন, ভ্যারিয়েবলের নাম দেন আওয়ার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই জায়গায় আইডি নাম দিয়েছিলাম আওয়ার। আবার কেউ ভাইবেন না যে এটা আইডি বা এখানে ভ্যারিয়েবল। আইডি হোক আর ভ্যারিয়েবল হোক, দুইটা আলাদা জিনিস। সো এই ক্ষেত্রে নাম সেম হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরেও আপনাদের মধ্যে কনফিউশনে তৈরি পড়ে যেতে পারেন যে মানে কোনটা কখন আইডি ব্যবহার করতেছি আর কখন ভ্যারিয়েবল ব্যবহার করতেছি। তাই আমি আপাতত এখানে বাংলিশ করে লিখি। আমি এখানে লিখলাম ঘন্টা। এবার হচ্ছে একটা রিলোড, ইকুয়াল সাইন দেন। ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখবেন সময় ডট গেট আওয়ার্স, এই ফাংশনটা। এর মানে কি? এর মানে হচ্ছে ঘন্টা নামের একটা ভ্যারিয়েবল নিলাম, যার মধ্যে সময় ডট গেট আওয়ার্স নিলাম। অর্থাৎ ঘন্টার ভিতরে আমি সময় থেকে গেট আওয়ারকে কল করে নিয়ে আসলাম। তার মানে এই সময়ের থেকে আমরা গেট আওয়ারকে নেওয়া মানে ঘন্টার মানটা এখানে বসছে, আর এইটা এখানে বসা মানে এই ভ্যারিয়েবলের মধ্যে বসছে, ঘন্টা ভ্যারিয়েবলের মধ্যে। আর ঘন্টা ভ্যারিয়েবলের মধ্যেই তাহলে কি আছে? ঘন্টার মান। সো আমরা এখানে সরাসরি এখন ঘন্টা ভ্যারিয়েবলকে কল করতে পারি। তাহলে আমরা দেখব আমাদের এখানে যেটা ছিল সেটাই থাকবে। ঠিক আছে, তো আমরা ভ্যারিয়েবলকে এখানে কল করব। এভাবে আপনি 3টার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নেন। যেমন এখানে বাংলিশে লিখলাম মিনিট, এখানে লিখলাম সময় ডট গেট মিনিটস, কমা দিয়ে দিলাম। আরেকটা নেই, এটা দিলাম সেক, ইকুয়াল সাইন সময় ডট গেট সেকেন্ডস, সেমিকোলন দিলাম। এখন দেখেন আমাদের আরো দুইটা ভ্যারিয়েবল আসলো। একটা ভ্যারিয়েবল হচ্ছে মিনিটের জন্য, এখানে আমরা সময় ডট গেট মিনিটস মানে মিনিটের মানটা রাখলাম। আরেকটা হচ্ছে সেকেন্ডের জন্য সেক, এখানে লিখলাম গেট মানে সময় ডট গেট সেকেন্ডস মানে সেকেন্ডের মান এখানে বসবে। তো আমরা এইভাবে অনেকগুলো ভ্যারিয়েবল নিলাম। প্রথম ভ্যারিয়েবলের মধ্যে সবগুলাকে রাখলাম, পরের ভ্যারিয়েবলে এই প্রথমটা থেকে শুধুমাত্র আওয়ারকে তুলে নিয়ে আসলাম, এরপরেরটাই শুধু মিনিটকে তুলে আনলাম, এরপরেরটাই শুধু সেকেন্ডকে তুলে আনলাম। প্রত্যেকটা এখন আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখা আছে। এখন আপনার কাজ হবে শুধু এই লাইনটাকে কপি করা 3 বার। এই জায়গায় আমরা আওয়ারের মানটা বসাইছি, এখন আমরা বসাবো মিনিটের মান। তো মিনিটের জন্য আমাদের একটা আইডি ছিল, এই আইডিকে কল করব, কল করে এখানে পেস্ট করব।
তো আমরা ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি করে মিনিটকে ধরলাম। ইনার এসটিএমএল দিয়ে যদি ঘন্টা বলি তাহলে তো ঘন্টার মান চলে যাবে, তাই আমরা ঘন্টার মান এখানে দিব না, আমরা দিব কার মান, এই যে মিনিটের মান, কারণ মিনিটের মধ্যেই তো মিনিটকে তুলে ধরা হয়েছে, এই জন্য আমরা এখানে লিখব মিনিট এই ভ্যারিয়েবলের নামটা। তাহলে আমরা এখন দেখব মিনিটের মধ্যে এটা চলে গেছে। ঠিক একইভাবে সেকেন্ডের জন্য আমরা আরেকটা আইডি নিয়েছিলাম, এইটাকে আমরা এখানে কল করব। আর ইনার এসটিএমএল এর মধ্যে আমরা এখানে লিখব সেক, এই যে এই ভ্যারিয়েবলটা। তো আমরা যদি এবার সেভ করি আর ব্রাউজারে রিলোড করি তাহলে দেখব আমাদের এগুলো রিপ্লেস হয়ে গেছে। 21:24 বাজে 21 সেকেন্ড, রিলোড করেন 21:24 বাজে 27 সেকেন্ড, আবার রিলোড করেন 21:24 30 সেকেন্ড, এইভাবে রিলোড করার পরে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে অটোমেটিক চেঞ্জ হবে সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের ঘটনাটা কোথায় কিভাবে হইলো। এখন আপনি চাইলে কিন্তু এই যে এখানে যা যা আছে এগুলো ফেলে দিতে পারেন, কারণ এগুলো আপনার প্রয়োজন নেই, আপনি এগুলো ফেলে দেন। এখানে তো আমাদের ওই জাভাস্ক্রিপ্ট থেকে ডাইনামিকলি সবকিছু বসে যাবে, স্ট্যাটিক কোনো কিছু রাখতে হবে না। আচ্ছা, পিএমটা চলে গেছে কারণ এই যে ফেলে দিছি তাই, আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা পিএম কে কোথাও রাখি নাই, ঠিক আছে। আমরা শুধুমাত্র মিনিট, আওয়ার আর সেকেন্ড এই তিনটা জিনিস আমরা এখানে রাখছি, তাই এই তিনটা জিনিস আসছে। এটা এখন ফাঁকাই আছে, থাকুক ফাঁকা, আমরা একটু পরে বসাবো। আপাতত ফাঁকাই থাকুক, কারণ আমরা এখানে 24 ঘন্টায় কাউন্ট করতেছি যে 21টা। হ্যাঁ, আমি তো বললাম আমরা 12 আওয়ারে আসবো, পরে কনভার্ট করব। তো আমরা যেটা বললাম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 24 ঘন্টা কাউন্ট হচ্ছে, তো আপাতত আমাদের এএম বা পিএম এর কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা আপাতত বাদ রাখলাম। এখন বিষয়টা হলো আমাদের ঘড়িতে তো সবকিছুই আসলো, রিলোড করলে চেঞ্জ হচ্ছে, আবার রিলোড করতেছি চেঞ্জ হচ্ছে, আবার রিলোড করতেছি চেঞ্জ হচ্ছে, বাট আমরা এটা চাই না, আমরা চাই এটা অটোমেটিক যেন চেঞ্জ হয়। আর বারবার যদি পেজ রিলোড করে চেঞ্জ করতে হয় তাহলে তো ইউজার আর টাইম দেখে বুঝতে পারলো না। ইউজার যখন একবার ওয়েবসাইটে আসবে এসে দেখবে ঘড়ি থেমে আছে, সে যদি 10 মিনিট এখানে বসে থাকে দেখবে 10 মিনিট পরেও ঘড়িতে একই টাইম আছে, তখন ইউজারকে কি করতে হবে, রিলোড দিয়ে তারপরে আবার দেখতে হবে, তো এটা একটা ঝামেলা। তো আমরা পুরো পেজটাকে রিলোড করব না, আমরা এই পুরো জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে রাখবো এবং ওই ফাংশনটাকে রিলোড করাবো। তো কিভাবে চলেন দেখি। যা যা করলাম এই পুরো জিনিসটা এখন একটা ফাংশনের মধ্যে রাখেন। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দেন আপনার পছন্দ মতো, কি নাম দিবেন, ধরেন এটার নাম দিলেন ক্লক বা ঘড়ি, যেটাই দেন না কেন। এই ক্লক কিন্তু আবার এই ক্লাসের সাথে মিলায় ফেলেন না, এটা ক্লাস HTML এর মধ্যে দিছিলাম হোয়াটএভার, বাট এখানে আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম ক্লক, ঠিক আছে। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, চলে আসলো। এইটার ভিতরে আমরা পেস্ট করে দিলাম আমাদের যা কিছু আছে সবগুলোকে, ওকে। সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজার একটা রিলোড করেন, দেখেন কিছুই নাই, সব ফাঁকা। কেন সব ফাঁকা? HTML এ তো কোনো কিছুই দেওয়া নাই তাই ফাঁকা, কিন্তু জাভাস্ক্রিপ্টে তো দিছি, জাভাস্ক্রিপ্টে দেওয়ার পরেও ফাঁকা কেন? কারণ এখন আমরা যা কিছুই দিছি সব একটা ফাংশনের মধ্যে। আর আমরা গত ক্লাস থেকে জেনেছি যে যখন কোনো কিছু ফাংশনের মধ্যে থাকে তখন সেটা ফাংশনের নামক ওই বক্সটার ভিতরে আটকানো অবস্থায় থাকে। যতক্ষণ না আমরা ওই বক্সটা খুলে দিব ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই কাজ করবে না। তার মানে আমাদের এই বক্সটাকে খুলে দিতে হবে। আর বক্স খুলে দেওয়ার পদ্ধতি হচ্ছে বক্সের নাম ধরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দেওয়া, তাহলেই হয়ে যাচ্ছে, আপনার বক্স খুলে যাবে। আর বক্স খুলে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আবার সবকিছু আগের মতো দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো পরিবর্তন নাই, ওই যে থেমে আছে তো থেমেই আছে। আমরা এই যে ফাংশনটাকে রান করলাম, ফাংশনটাকে এভাবে রান করব না, ফাংশনটাকে আমরা অন্য আরেকটা মেথডের মাধ্যমে রান করব। আর ওই মেথডটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশনকে একটা নির্দিষ্ট সময় পর পর রিলোড করা। আর ওই ফাংশনের নাম হচ্ছে সেট ইন্টারভাল, শেষে একটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট থাকবে যেহেতু মেথড। আর এই মেথডের মধ্যে আমরা লিখবো আমাদের ফাংশনের নাম, ফাংশনের নাম হচ্ছে ক্লক, তারপর কমা দিয়ে আমরা একটা টাইম বলে দিব। এখানে হবে ফাংশনের নাম, কোন ফাংশনটাকে আপনি রিলোড করাতে চাচ্ছেন, আর কমা দিয়ে এখানে আপনাকে বলতে হবে কত সময় পরে রিলোড করাতে চাচ্ছেন, মানে কত সময় পর পর। আপনি এখানে বললেন 1000 মিলি সেকেন্ড, এই 1000 মানে হচ্ছে মিলি সেকেন্ড, তো এই 1000 মিলি সেকেন্ড পর পর এই ক্লক নামের ফাংশনটা একা একাই রিলোড হয়ে যাবে।
যখন একা একা রিলোড হয়ে যাবে তখন ভিতরের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 1000 মিলিসেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তবে এখানে 1000-এর বেশি কখনোই দেওয়া যাবে না, তবে চাইলে কম দিতে পারেন, 100 দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নাই, কারণ আপনার 1 সেকেন্ডের আগে রিলোড হলে কোনো প্রবলেম নাই। বাট যদি 1 সেকেন্ডের পরে রিলোড হয় তাহলে তো আপনার সেকেন্ডটা দেরিতে, মানে ওই যে ভ্যালুটা দেরিতে আসবে, চেঞ্জ হবে। সেই জন্য 1 সেকেন্ডের কম দিতে পারেন, তবে বেশি কখনো দেওয়া যাবে না, বা শুধু 1 সেকেন্ড দিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে রিলোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ঘড়িটা এখন সচল হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি 21টা 29 বাজে, এবং এখানে ওই যে সেকেন্ড তো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে দেখবেন যে এটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তো আমাদের ঘড়িটা মোটামুটি এখন সচল হয়ে গেল। ওকে, এবার আসি পরের বিষয়টাতে। পরের বিষয়টা কি, এখানে এম বা পিএম বসাবো। ওকে, আচ্ছা, এম বা পিএম বসাবো, ভালো কথা। 24 ঘন্টায় থাকলে তো আর এম পিএম হয় না। যদি এমন হয় যে আপনার ঘড়িটা আপনি 24 ঘন্টাতেই রাখবেন, তাহলে এই পর্যন্তই শেষ। এই ক্ষেত্রে শুধু এই বক্সটাকে আপনাকে ফেলে দিতে হবে, কারণ এটার প্রয়োজন নাই। কারণ 24 ঘন্টা হলে এম না পিএম হবে সেটা দেখার প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি 12 ঘন্টায় নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে এম বা পিএম দেখাইতে হবে। আর আমাদের দেশে যেহেতু 12 ঘন্টাই কাউন্ট করা হয় সবকিছু, তাই আমরা এখন 12 ঘন্টায় কিভাবে কনভার্ট করব সেটা দেখব। আচ্ছা, তো সেটা করার জন্য স্যার মাঝখানে ব্লিঙ্কিং কলন কেমনে দিব? ঘড়ির মাঝখানে বসে ব্লিঙ্কিং কলন হয় যেটা, বুঝি নাই স্যার ডিজিটাল ক্লকের মধ্যে ঘড়ির মাঝখানে স্যার ব্লিঙ্কিং একটা কলন হয়, সেমি কলন না কলন হ্যাঁ, একটা হয়, কলন স্যার হয়, ব্লিঙ্ক হ্যাঁ। কলন, তো স্যার ইজি ওটা জিনিস, কিভাবে দিব? আমি তো এখানে সবগুলোকে আলাদা করছি, আপনি একসাথে করে দিবেন। এখানে এখানে ধরেন আপনি একটা H1 ট্যাগ নিলেন, এটা তো কোনো প্রশ্নই হলো না, আপনার তো এটা বুঝার কথা। দেখেন এখানে ধরেন আমি এখানে লিখলাম 9:30 বাজে 56 সেকেন্ড, দেন আমি এখানে বললাম পিএম। তো দেখেন এখানে একটা H1 ট্যাগ চলে আসবে, এই যে দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই ফরম্যাটও আমি একটু পরে করে দেখাবো। ঠিক আছে, এই ফরম্যাটও আমি একটু পরে করে দেখাচ্ছি। একই জিনিস, একটু ঠান্ডা মাথায় বুঝলেই পেরে যাবেন। আচ্ছা, এটাকে শেষ করেন, তারপর আমি দেখাচ্ছি এটা। দেখেন এখানে তো আমাদের এটা ঘড়িটা ঠিক আছে। এখন আমরা এম বসাবো, পিএম বসাবো। এখান থেকেই একটা ভ্যারিয়েবল নেন, ওটার জন্য কমা দিলাম। এখানে লেখেন দিন রাত, ইকুয়াল সাইন, এখানে পিএম লিখে দেন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, পিএম এর পরিবর্তে আপাতত এম লেখেন, সাপোজ লিখলাম এএম, শেষে অবশ্যই সেমিকোলন হবে। আচ্ছা, রিলোড দিলে কিন্তু বসবে না, কারণ আপনি ভ্যারিয়েবল নিছেন, কোথাও বসান নাই। এইখানে এসে কপি করেন, এই আইডিটার নাম চেঞ্জ করে দেন। আমাদের আইডিটার নাম ছিল মেরিডিয়াম, আপনি এখানে গিয়ে এটা চেঞ্জ করেন। আর এই জায়গাটার মধ্যে এসে আপনি এখন লেখেন দিন রাত। দিন রাতের মধ্যে কি আছে? এএম আছে। তো আপনি যদি রিলোড করেন, এখানে দেখবেন এএম চলে আসছে। একটু ওয়েট করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এম চলে আসছে, ভালো কথা। আমরা এটাকে পরে পিএম বানাবো, আপাতত এখানে কিছু বসছে, এটুকু বুঝে রাখেন। আচ্ছা, এবার আসি 12 ঘন্টায় কাউন্ট করব কিভাবে। 12 ঘন্টায় কনভার্ট করার জন্য আমাদেরকে দেখতে হবে আমরা কোথায় ভ্যারিয়েবলগুলোকে কল করছি, আর কোথায় আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ইনার এইচটিএমএল করছি। এখান থেকে এগুলোর মাধ্যমেই কিন্তু ভ্যালুগুলো আমাদের এইচটিএমএল এ পৌঁছে যাচ্ছে। তো আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করেছি, ভালো কথা। এবার কন্ডিশন দিয়ে 12 ঘন্টায় নিয়ে যাব। কন্ডিশনটা অবশ্যই এই ভ্যারিয়েবলের অংশ আর এই অংশের মাঝে থাকতে হবে। তো আমরা এখানে কন্ডিশন দিব, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কন্ডিশন হবে? আচ্ছা, এখানে একটা কমেন্ট করেন আগে, কারণ আমাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ইয়া হবে। তো কমেন্টের মধ্যে এখানে লিখলাম, উফ, ওকে, যেটা পাইলাম দেখেন, কোথায় ছিলাম? এই যে এখানে আমরা এখানে কমেন্ট করতেছি যে ধরেন 24 ঘন্টাকে 12 ঘন্টায় নিয়ে যাব, তো 24 to 12 এরকম একটা জাস্ট ছোট করে কমেন্ট করে রাখলাম। আচ্ছা, এখানে বলবেন যে ইফ, মানে যদি ঘন্টার মান, দেখেন আমাদের এখানে ঘন্টার একটা মান আছে, ঘন্টার মান কি বসছে এখানে? বর্তমানে ঘন্টার মান হচ্ছে 21, মাথায় রাখেন। আমরা বলবো যদি ঘন্টা গ্রেটার দেন
12 হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা কখন ঘন্টার মানকে ছোট করব, যখন ঘন্টার মান 12-র চেয়ে বেশি হবে তখনই আমরা ঘন্টার মানটা চেঞ্জ করব। 12-র চেয়ে কম হলে তো আর চেঞ্জ করা দরকার নেই। সাপোজ সকাল 10টা বাজে, তখন কি চেঞ্জ করা দরকার আছে? না। বাট রাত 10টা বাজে তখন চেঞ্জ করা দরকার আছে, কারণ রাত 10টা যখন বাজবে তখন আমাকে ঘড়ির মধ্যে দেখাবে 20টা বাজে। তো 20টা তো আমরা দেখাইতে চাই না, আমরা তখন কত দেখাইতে চাই? 10 দেখাইতে চাই। না সরি, রাত 10টা যখন বাজবে তখন 22টা বাজবে, 20টা না। 8টা বাজলে 20টা বাজবে। তো যাই হোক, তো মূল বিষয় হইতেছে যে আমাদের ঘন্টার মান যখন এখানে, এই ঘন্টার মান যখন 12-র চেয়ে বেশি হবে তখন আমরা পরিবর্তন করব। তাই আমরা এখানে কন্ডিশন দিলাম ঘন্টা যদি 12 থেকে বেশি হয় তাহলে ঘন্টা ভ্যারিয়েবলটাকে কল করেন। ঘন্টা ভ্যারিয়েবলকে কল করে বলেন যে ঘন্টা ইকুয়াল টু আচ্ছা এখানে আপাতত বাদ দেন, এখানে অন্য কিছু লিখি। ধরেন আমরা এখানে লিখলাম ঘন্টা ইকুয়াল টু সাপোজ 4, এটাই লিখলাম। এখন এটার মানে বুঝছেন, আমরা বলছি ঘন্টা যদি 12-র বেশি হয়, মানে ঘন্টার মান যদি 12 থেকে বড় হয়, তাহলে আমরা লিখব ঘন্টা ইকুয়াল টু 4, মানে ঘন্টা ভ্যারিয়েবলের মান পরিবর্তন করে 4 বানায় দিলাম। ঠিক আছে, এটা অযথা লিখছি, আমরা এখানে অন্য কিছু লিখব। এখানে লিখলাম আপাতত 4। এর মানে কি, যখনই ঘন্টার মান 12-র চেয়ে বেশি হবে তখন ওখানে 4 দেখাবে। ঠিক আছে। আচ্ছা এই যে এইখানে আমরা ঘন্টাকে কল করছি, এখানে ঘন্টাকে কল করলে আমরা জানি যখন কোনো ভ্যারিয়েবলকে কল করা হবে ওই ভ্যারিয়েবলটা কোথা থেকে নিবে, ওই ভ্যারিয়েবলটা নিবে হচ্ছে তার উপরে সবচেয়ে কাছে যেটা থাকবে সেটা। তো ওর উপরে সবচেয়ে কাছে হচ্ছে এটা। আর এইখানে প্রবেশ করতে হলে আগে শর্ত পূরণ করে তারপরে প্রবেশ করতে হবে। এই যে এখানে শর্ত দেওয়া আছে, আবার এই শর্ত পূরণ হলে তাহলেই এখানে আসতে পারবে। আর শর্ত যদি পূরণ না করতে পারে তাহলে সে উপরে খুঁজবে, উপরে দেখবে এইখানে, তখন এটা বসায় দিবে। বাট এখন কিন্তু শর্তটা পূরণ হয়ে গেছে, কারণ ঘন্টার মান এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 21। 21 12 থেকে বড়, তার মানে এই কন্ডিশন সত্যি। যেহেতু সত্যি তাই ঘন্টার মান এখন কত দেখাবে? 4। আমরা যদি সেভ করি আর ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবো এখানে 4 দেখাচ্ছে। এখানে 4 না লিখে যদি এখানে লিখি আপনার হাই, এবার যদি সেভ করে রিলোড করি তাহলে দেখবো এখানে হাই দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যা লিখবো তাই দেখাবে, কারণ কন্ডিশন সত্যি। কিন্তু আমরা হাইটাই কোনো কিছু লিখবো না, আমরা লিখবো ঘন্টা -12, অর্থাৎ ঘন্টার যে মান আছে তার থেকে 12 বিয়োগ করে দাও। অর্থাৎ ঘন্টার এই জায়গায় ঘন্টা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আমরা বললাম যে একটু আগে বললাম হাই, দেখছি হাই লিখলে হাই আসে, 4 লিখলে 4 আসে। বাট আমরা হাই বা 4 এগুলো লিখবো না, আমরা লিখবো কি ঘন্টা থেকে 12 বিয়োগ করো, অর্থাৎ ঘন্টার যেই মান সেটা থেকে 12 বিয়োগ করে দাও। তার মানে 21 থেকে 12 বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ 21 থেকে 12 বিয়োগ করার পরে আমরা এখানে আমাদের আসল রেজাল্টটা পেয়ে যাব, অর্থাৎ 9টা বাজে। তো আমরা এখানে 9 পেয়ে গেলাম, আমাদের এইটুকু হয়ে গেল। এবার আসি আমাদের পরবর্তী কাজ কি হবে। পরবর্তী যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার আপনার কি বলে রাত 12টা যখন বাজবে, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে রাত 12টা যখন বাজবে তখন কিন্তু 24 ঘন্টায় কাউন্ট হলে রাত 12টার সময় কিন্তু 24টা বাজে না, 0টা বাজে। মানে 21টা বাজে, তারপরে 22টা বাজে, 23টা বাজে, 23টা 59-এর পরে দেখবেন সব 0 হয়ে যায়, মানে 0টা বাজে। মানে রাত 12টা মানে 0টা বাজা। কিন্তু যখন আমরা 12 ঘন্টায় কাউন্ট করব তখন কিন্তু 0টা বাজার কোনো ওয়ে নেই, তখন আমাদেরকে রাত 12টাই বানাইতে হবে। এই জন্য আমরা এখানে এখন বলে দিব যদি 0 থাকে তাহলে আমরা এখানে 12 বানাবো। তাই একটা কমেন্ট করলাম, এটা আলাদা কন্ডিশন। তাই এখানে আবার লিখবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইখানে বলবেন ইফ ইফ তো লিখলাম, ইফ ঘন্টা যদি কখনো ইকুয়াল 0 হয়। এই ইকুয়াল 0 মানে হচ্ছে সমান সমান 0। প্রোগ্রামিং এ ইকুয়াল মানেই হচ্ছে দুই পক্ষ সমান, আর একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা। ঠিক আছে, তো আমরা এখানে এই ঘন্টা ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ কখনো যদি ঘন্টার মান 0 হয় তখন আমরা ঘন্টার মান 0কে কি করে দিব, সরি 12 করে দিব। ঘন্টার মান তখন কি হয়ে যাবে, 12 হয়ে যাবে। তো এটা এখন রিলোড করলে কিছুই দেখতে পাবেন না, মানে পরিবর্তন পাবেন না কোনো, কারণ এখন তো ঘন্টার মান 0 না, যার কারণে এখানে 12ও হবে না। ওকে ফাইন, এটাকেও রাখলাম। এরপর আমরা আরো একটা কন্ডিশন অ্যাড করব। এই কন্ডিশনটা হচ্ছে আমাদের এএম হবে নাকি পিএম হবে সেটা। সো এই জায়গাটার মধ্যে আপনি এসে আরেকটা কমেন্ট করেন, কমেন্টের মধ্যে লেখেন এএম অথবা পিএম, এরকম লিখলাম। এবার এই জায়গাটার মধ্যে আমরা বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রশ্ন হলো এখানে দেওয়া আছে এএম, তাই না? আচ্ছা আমরা এখানে এএম না দিয়ে পিএমই দিই,
এখানে নরমালি আমরা পিএম দিলাম, সেভ করে এখানে রিলোড করেন, তাহলে দেখবেন কিছুই আসে নাই। ও আচ্ছা, কিছু না আসার পিছনে কারণ হচ্ছে যে ইফ নিছি কিন্তু কিছু দেখাচ্ছে না, মানে কোনো কিছু করি নেই। এর বাদ দিয়ে দিলে আবার দেখবেন যে এখানে পিএম আসছে। থাকুক, আমরা আবার এটাকে নিয়ে আসলাম। আমরা বলবো দেখেন এখানে নরমালি পিএম দেখাবে সব সময়, বাট এএম কখন হবে? আমরা বলবো যখন ঘন্টার মান 12 থেকে ছোট হবে তখন এএম হবে। বুঝছেন? যখন দুপুর 12টা বাজবে তখন কি হয়? তখন কি হয়? পিএম হয়, তাই না? আচ্ছা, তো 12টা বেজে গেলে পিএম হয়ে যে পিএমই থাকবে, কিন্তু যখন 12টার কম থাকবে অর্থাৎ 11টা বাজবে তখন কি হবে? তখন বাজবে হচ্ছে, তখন হবে এএম। তাই আমরা এই জায়গায় লিখব যখন ঘন্টা লেস দেন 12 হবে, অর্থাৎ যখন ঘন্টা 12 থেকে ছোট হবে তখনই আমরা এই যে দিন রাতের মানটা পরিবর্তন করব। দিন রাতের মান পিএম আছে, এটাকে আমরা এএম বানায় দিব। ঠিক আছে? কখন হবে? ঘন্টা যদি 12 থেকে ছোট হয়। এখন যদি আপনি রিলোড করেন দেখবেন এখানে এএম হয়ে গেছে। দেখেন এএম হয়ে গেছে কেন? কারণ ঘন্টার মান তো 12 থেকে ছোট। দেখেন ঘন্টা, আমরা এখানে কন্ডিশন কি দিছি? ঘন্টা যদি 12 থেকে ছোট হয় তাহলেই দিন রাত এএম হয়ে যাবে, এবং কন্ডিশন অনুযায়ী ঘন্টার মান কিন্তু 9। তো এখানে যদি 9 বসায় তাহলে এটা তো 12 থেকে ছোট, তার মানে কন্ডিশন সত্যি, তার মানে দিন রাতের মান এএম, তাই এখানে এএম বসায় দিছে। বাট আমাদের এখন তো এএম না, এখন তো পিএম। তো এই জিনিসটা কিভাবে সলভ করব এটা আমরা নেক্সট পর্বে এসে দেখব, কারণ আমাদের এই পর্বের 40 মিনিট শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে এখানে ঘন্টার মান হচ্ছে এখন 9, তো 9 12 থেকে ছোট, যার ফলে আমরা এখানে এএম দেখতে পাচ্ছি। আচ্ছা, মূলত এই কন্ডিশনটাকে আমরা এই কন্ডিশনের নিচে রাখতে পারবো না। কেন? কারণ আমরা এখানে সবসময় 12 ঘন্টায় কাউন্ট করতেছি। আমরা বলতেছি ঘন্টার মান যদি 12-র চেয়ে বড় হয় তাহলে ঘন্টা ইকুয়াল টু ঘন্টা মাইনাস 12, অর্থাৎ ঘন্টাকে আমরা সবসময় কি করে দিচ্ছি? 12, মানে 12-র চেয়ে বেশি গেলে বিয়োগ করে দিচ্ছি। কিন্তু ঘন্টার অ্যাকচুয়াল মান এখন কত? ঘন্টার অ্যাকচুয়াল মান হচ্ছে এখন 21। তো 21 কিন্তু হচ্ছে যে আপনার পিএম এর ঘরে, তাই না? আচ্ছা, তো এইখানে সে 21 পাচ্ছে না, এইখানে সে পাচ্ছে 9, কারণ আমরা এইখানে পরিবর্তন করে ফেলছি। তাই এই কন্ডিশনটাকে অবশ্যই এখানে না রেখে উপরে রাখতে হবে, এই জায়গাটায় এই উপরে রেখে দিবেন। এই উপরে রাখলে কি হবে? এইখানে ঘন্টার মান সে কিন্তু 9 জানবে না, এখানে সে তার উপর থেকে এই জায়গাটা থেকে নিবে। আর এইখানে কিন্তু ঘন্টার মান 21 আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা কিন্তু এইখানে 21ই পাইছি, কিন্তু আমরা পরবর্তীতে কন্ডিশন দিয়ে এখানে এনে চেঞ্জ করছি, ওইটার সাথে 12 বিয়োগ করছি কন্ডিশন দিয়ে। তো আমরা যদি এই কন্ডিশনটাকে এই কন্ডিশনের নিচে রাখি তাহলে কি ঘটবে? এইখানে এখানে পাইছে 9, তো 9 পাওয়াতে এম বসায় দিচ্ছে যেহেতু 12 থেকে ছোট। বুঝতে পারছি? তো 9 পাওয়াতে যখন এম বসায় দিচ্ছে, কিন্তু রাতের বেলাও তাহলে এম দেখাবে, দিনের বেলাতেও এম দেখাবে, তো এটা একটা ঝামেলা না? তো এই কারণে আমরা উপরে রাখবো। যখন সেটা উপরে রাখবো তাহলে ঘন্টার মান সবসময় এইখান থেকে নিবে। আর এইখানে এখন 21, এই ক্ষেত্রে কন্ডিশনটা সত্যি না। যদি এখানে 21 বসে তাহলে 21 তো 12 থেকে বড়, 21 তো 12 থেকে ছোট না, যার ফলে এই কন্ডিশনটা মিথ্যা। আর এই কন্ডিশনটা মিথ্যা হলে এটার ভিতরে প্রবেশও করবে না, আর দিন রাতের মান এএমও হবে না। তাহলে দিন রাতের মান কি হবে? এই যে এখানে যেটা দেওয়া আছে পিএম, সেই পিএম হবে। অর্থাৎ এখন যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে এখানে আমরা পিএমই দেখতে পাবো। বাট যখন এইখানে ঘন্টার মান কমে আসবে, যেমন এখন কয়টা বাজে? এখন এইখানে বাজে 21টা, এরপরে বাজবে 22টা, এরপরে বাজবে 23টা, এরপরে বাজবে 0। আর 0 মানে কি? রাত 12টা। আর রাত 12টা হলে কত বাজবে? রাত যখন 12টা হয়ে যাবে তখন হচ্ছে এম হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে তো 0, আমাদের ঘড়িতে 12টাই দেখাবে, কারণ আমরা এই যে এখানে বলছি ঘন্টার মান 0 হলে 12 দেখাও, কিন্তু আমরা এইখানে তো 0ই থাকবে। এইখানে যে 0 আছে, এখানে যখন 0 দেখবে যে 0 তো 12 থেকে ছোট, তার মানে এম হবে, তো রাত 12টায় এম দেখাবে। এই জন্য এই কন্ডিশনটাকে সবার উপরে রাখবেন, এটা হচ্ছে বিষয়।
এরপরে আপনি এগুলাকে যেমন তেমন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে যখন 0 বসবে তখন সে দেখবে এখানে AM, এবার 0, তারপরে 1টা বাজবে, রাত 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সব সময় AM থাকবে। 10 বাজলেও হচ্ছে 12-র নিচে, তার মানে হচ্ছে AM। 11টা বাজলেও 12-র নিচে, তার মানে AM। যখন 12টা বাজবে তখন আর 12-র নিচে না, তখন 12 সমান হয়ে গেল, তখন এই কন্ডিশনটা কি হয়ে যাবে, সত্যি হয়ে যাবে। আমরা বলছি ঘন্টা যদি 12 থেকে ছোট হয়, যখন দুপুর 12টা বেজে যাবে তখন তো এখানে 12 বসবে, তখন 12 তো 12 থেকে ছোট না, তার মানে কন্ডিশনটা আমাদের হচ্ছে যে আপনার সত্যি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মানে আমাদের এটা হচ্ছে যে কি বলে, আর কাজ করবে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, যখন এখানে 12 বসবে তখন আমরা আবার AM দেখতে পাবো। না সরি, এই কন্ডিশন তো মিথ্যা হয়ে যাবে, এম দেখবো কেন, তখন আমরা পিএম দেখতে পাবো। মানে যখন 12টা বেজে যাবে তখন কন্ডিশন মিথ্যা, তো এই কন্ডিশনটা যখন মিথ্যা হবে তখন এটার ভিতরে আর প্রবেশ করবে না, তখন প্রবেশ না করে কোথায় যাবে, এখানে প্রবেশ করবে। ঠিক আছে, তখন আবার পিএমই দেখাবে। তো পিএম দেখাতে থাকবে আবার রাত পর্যন্ত। রাতে যখন আবার 0 হয়ে যাবে তখন আবার এই কন্ডিশন সত্যি হয়ে যাবে, তখন আবার এম দেখানো শুরু করবে। বুঝতে পারছেন? তো এইভাবে এই কন্ডিশনটা আপনাকে বুঝে দিতে হবে, এবং কার উপরে কাকে দিবে এটাও কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। তো এই 3টা কন্ডিশনই হচ্ছে মেইন, যেটা আমাদের হচ্ছে পুরো ঘড়িটাকে ঠিক করে ফেলবে। কাজ শেষ। এখন আমাদের শুধুমাত্র আরেকটা টুকিটাকি কাজ আছে, সেটা হচ্ছে 0 অ্যাড করতে হয়। যেমন এখানে মানে 0 অ্যাড করতেই হবে এমন না, তবে 0 অ্যাড করা অনেকে পছন্দ করে, যে একটা সিঙ্গেল থাকলে 0 বসবে। তো এটা আপনি কমেন্ট করে দিতে পারেন। এখানে আগে কমেন্ট করেন, এখানে লেখেন অ্যাডিং 0, এটা লিখলাম। আচ্ছা, এখানে বলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি, সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলেন যদি ঘন্টা লেস দেন 10 হয়। লেস দেন 10 মানে কি, মানে 1 থেকে 9 পর্যন্ত। যখন লেস দেন 10 হবে তখন একটা সংখ্যা থাকবে, তখন আমরা কি করব, ঘন্টা ইকুয়াল টু প্রথমে দিব 0, তারপরে প্লাস দিয়ে বলবো আবার ঘন্টা, মানে 0 থাকবে প্লাস ঘন্টার যেই মান আছে সেটাই থাকবে। ঠিক আছে, মানে কখন, যখন এই কন্ডিশনটা সত্যি হবে, 10-এর চেয়ে ছোট হবে। কিন্তু এখানে যদি আমরা 0 দেই তাহলে ঘন্টার যে মান থাকবে তার সাথে 0 যোগ হয়ে যাবে, আর 0 যদি কোনো কিছুর সাথে যোগ করি তাহলে তো সেই সংখ্যাটাই হয়। অর্থাৎ ঘন্টার মান যদি কখনো 8 হয়, 0 যোগ করলে 8ই দেখাবে। এখন আছে 9, 0 যোগ করলে 9ই দেখাবে। দেখেন সেভ করে যদি রিলোড করি তাহলে দেখেন 9ই দেখাচ্ছে, সামনে 0 আসতেছে না। তাই এই 0টাকে আপনি স্ট্রিং করে দিবেন, আর আমরা জানি কোনো কিছুকে স্ট্রিং করলে সেটাই দেখায়। তো আমরা এখানে দেখব 0, আর এই যে প্লাস, এটা কি করবে, এটার সাথে এটাকে কনকেট করে দিবে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে প্লাসের মাধ্যমে কনকেট করা যায়, এইটা এটার সাথে এটা যুক্ত করবে। ঠিক আছে, তো এটা এখন স্ট্রিং, আর এটা হচ্ছে একটা ইন্টিজার, মানে ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজার ভ্যালুই থাকবে, মানে ইন্টিজার বলতে নাম্বার ভ্যালু থাকবে। তো যাই হোক, এখন এই 0টা কিন্তু স্ট্রিং হিসেবে এখানে দেখা যাবে। ঠিক একইভাবে আপনি ওই মিনিটের জন্য এবং ইয়ের জন্য করে ফেলেন, এই সেকেন্ডের জন্য করে ফেলেন। তো আমি এখানে সেম জিনিসই থাকবে, শুধুমাত্র ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে দিবেন। ভ্যারিয়েবলের নাম হচ্ছে মিনিট, তো এখানে লেখেন মিনিট। ওকে, ঠিক পরেরটাতে যান, কন্ট্রোল ভি, এই জায়গায়ও আপনি হচ্ছে ঘন্টা কেটে দিয়ে জাস্ট লিখবেন সেক, মানে সেকেন্ডের ক্ষেত্রেও যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে সামনে একটা 0 থাকবে। তো আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখব যে এখন দেখেন 58, এই যে দেখেন 2টা 0 আসছে, এই যে 01 02 এভাবে আসবে। ঠিক আছে, এটা দেখতে মানে খানিকটা ভালো লাগে, একা একা থাকলে সেটা দেখতে ভালো লাগে না। ওকে, তো আমরা মোটামুটি দেখে ফেললাম যে কিভাবে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, এবার আসি ওই যে একটু আগে একজন বলতেছিল যদি আমরা এভাবে আলাদা আলাদা না লিখে একসাথে লিখি তাহলে কিভাবে, তাহলে কি করব। সেই ক্ষেত্রে জিনিসটা আরো বেশি সহজ হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে আর এই যে ইউএল এলআই দিয়ে কোনো কিছু করতে হবে না। সাপোজ আমরা ইউএল এলআই টেলাই সবকিছু বাদ দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমরা একটা h1 ট্যাগ নেই, বা যে কোনো ট্যাগ নিতে পারেন। এখানে আমরা হচ্ছে যে এইটার ভিতরে একটা আইডি দেই, এটা একটা সরি ক্লাস দিয়ে দিচ্ছি, আইডি দেই। আইডির একটা নাম দেন, সাপোজ কি দিবেন, ধরেন আইডির নাম দিলাম হচ্ছে ঘড়ি। ঠিক আছে, তো এইটার ভিতরে আমরা হচ্ছে যে ওই ডাটাগুলো পাঠাবো। তো এখন রিলোড করলে কোনো কিছুই দেখবো না। আচ্ছা, আমাদের আইডির নাম ঘড়ি, এটা মনে রাখেন, h1 এর মধ্যে আমাদের ঘড়িটা থাকবে। এবার কেমন আকারে থাকবে একটু দেখাই, ধরেন 8টা 12 বাজে 45 সেকেন্ড PM এরকম।
ঠিক আছে। তো একটা রিলোড করলে আমরা দেখবো যে যেভাবে আসছে। আচ্ছা, এটা একটা ক্লাস দিয়ে সেন্টারে পাঠিয়ে দেন, টেক্সট সেন্টার, সেভ করে একটা রিলোড করেন, এই যে এখানে এরকম থাকবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা আপাতত ফেলে দেন, এটা রাখার দরকার নেই। H1 এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসবো। এই জায়গায় এসে এই জিনিসটা আমাদের দরকার নেই এখন, আর এত আলাদা আলাদা লাইন এতগুলা দরকার নেই, এইটাকে জাস্ট কমেন্ট করে ফেলেন। ওকে, আমরা জাস্ট এখানে উপরে যা কিছু আছে সব সেমই থাকবে। এইখানে শুধুমাত্র আমরা এখন লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, সরি কন্ট্রোল জেড, কি যেন নাম দিলাম আইডির, ঘড়ি নাম দিলাম, ঘড়ি ধরে বললাম ডট ইনার এইচটিএমএল, তারপর একটা ইকুয়াল সাইন, এইখানে লেখেন 5। তাহলে ঘড়ির মধ্যে এখন কি যাবে 5, ঠিক আছে। এই যে আমরা H1 এর মধ্যে যেহেতু টেক্সট সেন্টার করা আছে তাই সেন্টারে যাচ্ছে, ওকে ফাইন। আমরা এখানে 5 দিব না, আমরা কি দিব, আমরা দিব প্রথমে ঘন্টার মান। তো এখানে লেখেন ঘন্টা, এখানে যা করা ছিল তা তো করাই আছে, সো এখানে লিখলেন প্রথমে ঘন্টা, তারপরে দিবেন একটা প্লাস, ঘন্টার সাথে আপনি প্লাস নিয়ে আসবেন, তারপরে একটা স্ট্রিং নিয়ে আসবেন, স্ট্রিংটার মধ্যে রাখবেন কোলন। আমরা একটু আগেই বলছি প্লাস মানে যুক্ত করা, ঠিক আছে। যদি দুই পাশে দুইটা ইন্টিজার থাকে মানে নাম্বার থাকে তাহলে যোগ করে ফেলবে, আর যদি নাম্বার না থাকে একটা স্ট্রিং থাকে একটা নাম্বার থাকে তাহলে যুক্ত করে দিবে দুইটাকে পাশাপাশি। তো আপনি যদি এইরকম রাখেন তাহলে দেখবেন ঘন্টার পরে, ঘন্টার মানের পরে মানে 9 এর পরে একটা কোলন আসছে, এরপরে আপনি আবার একটা প্লাস দিয়ে বললেন এবার আমি দিব মিনিট, ঠিক আছে, দিলেন। এবার যদি সেভ করে রিলোড করেন তাহলে দেখবেন একটা মিনিটের মানটাও চলে আসছে। আবার একটা প্লাস দিয়ে এখানে দিলেন আরেকটা কোলন, তো সেভ করে রিলোড করলেন, দেখলেন এখানেও একটা কোলন চলে আসছে। আবার এটার পর একটা প্লাস দিয়ে এবার বললেন সেকেন্ড আসবে, দিলেন সেকেন্ড, সেভ করে একটা রিলোড করলেন, দেখেন যে সেকেন্ডও চলে আসছে। তো এইভাবে এটা কাজ করা শুরু করে দিছে। এরপরে আপনি সাপোজ আবার একটা প্লাস দিলেন, এরপর আপনি বললেন যে এবার আসবে কে দিন রাত, দিয়ে দিলেন দিন রাত, তাহলে সেকেন্ডের পরে আপনার চলে আসবে দিন রাত। তো দেখেন এখানে দিন রাত আসছে, কিন্তু এটার মাঝখানে একটা স্পেস চাচ্ছেন এটার পরে, তাহলে একটা কাজ করতে পারেন, এই জায়গায় একটা স্ট্রিং নিয়ে স্পেস দিতে পারেন, আর অবশ্যই এটাকে আবার প্লাস করে দিতে হবে এটার সাথে, মাঝখানে একটা স্পেস রেখে দিলাম। তো একটা রিলোড করলে আমরা দেখব এই, তো আমরা দেখতে পাচ্ছি 9:52, তারপরে হতেছে পিএম বাজে, ঠিক আছে। এভাবে আমরা কোলন দিয়েও কাজটা করে ফেলতে পারি, কিছুই না। তাহলে জাস্ট একটা ট্যাগ নিয়ে জাস্ট আমরা প্লাস দিয়ে কনকেট করে দিব, প্রত্যেকটার সাথে একটা করে কোলন ব্যবহার করব, আর কিছুই না। আর এখানে কোলন ব্যবহার না করে স্পেস ব্যবহার করলাম, কারণ হচ্ছে আমাদের এখানে তো কোলনের দরকার নেই, স্পেস দরকার, সো আমরা এখানে একটা স্পেস ব্যবহার করলাম। তো এভাবেও আমরা চাইলে করতে পারি। তো এই হচ্ছে বিষয়। আমরা H1টাকে এখান থেকে কাট করে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরে আসি, এই জায়গায় চলে আসলাম, ঠিক আছে। তো সেভ করে দিলাম, আর ব্রাউজারে রিলোড করলে, আচ্ছা ও এটাকে তো ইয়া করা হয়নি, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, সো একটা রিলোড করেন, এই ঠিক আছে। তো মানে যেভাবে করেন আর কি, জাস্ট সিস্টেমটা বুঝলেই হবে। এবার আপনি আরো আপনি চাইলে আরো অন্যভাবেও চাইলে করে নিতে পারবেন। তো দেখলাম যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কিভাবে একটা প্রোগ্রাম বানাইতে পারি, একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বানাইতে পারি। তো এইভাবে আসলে প্রোগ্রামিং দিয়ে আসলে অনেক কিছুই করা যায়, আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে। এটা জাস্ট হচ্ছে কি বলে একটা ইন্সপায়ারেশনের মতো, যেটা দেখলেন এরকম প্রোগ্রামিং আসলে খুব একটা কঠিন না, আপনাকে জাস্ট বুঝতে হবে, বুঝে বুঝে কাজগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাথা খাটাইতে হবে, তখন দেখবেন যে আসলে অনেক কিছুই তৈরি করতে পারতেছেন, এবং প্রতিনিয়ত অনেক অনেক কিছু তৈরি হচ্ছে। জাস্ট মাথা ঘামাইতে হবে, ভাবতে হবে, ঠান্ডা মাথায় কাজ করলেই দেখবেন অনেক মজার মজার জিনিস তৈরি করা পসিবল। আচ্ছা, তো যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্ট দেখলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কিছু তৈরিও করলাম। জাভাস্ক্রিপ্ট যতটুকু ব্যবহার করলাম সেটা ব্যবহার করে আমরা এখন চাইলে জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরি শিখতে পারবো। তো জাভাস্ক্রিপ্টের একটা খুব প্রয়োজনীয় একটা লাইব্রেরি ওয়েব ডিজাইনের জন্য, সেটা হচ্ছে jQuery। এই jQuery লাইব্রেরিটা আমরা এখন শিখবো। তো
তো jQuery লাইব্রেরিটার জন্য আপনাকে প্রথমত, যেহেতু এটা হচ্ছে একটা লাইব্রেরি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাই jQueryর একটা ফাইল আপনাকে অবশ্যই লিংক আপ করে নিতে হবে। jQuery ফাইলটা লিংক আপ করে তারপর আপনাকে কাজ করতে হবে। আর এটা করার জন্য আপনাকে যাইতে হবে jQuery.com এ। তো আপনাকে প্রথমত যেতে হবে jQuery.com এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটটাতে আসার পরে দেখবেন এখানে ডাউনলোড jQuery লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে নিচে আসবেন, এসে দেখবেন এখানে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাক্ট, এখানে ক্লিক করতে হবে। দেন এই হচ্ছে আপনার ফাইল, এটাকে আপনি সেভ করে ফেলতে পারেন। কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে বলতে কোথায় সেভ করবেন সেটা আপনাকে বলবে। তো আমরা এটাকে সেভ করব না, কন্ট্রোল এস দিয়ে আপনি জাস্ট এই লিংকটাকে কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি। আর অবশ্যই jQueryটাকে আপনার উপরে রাখতে হবে আপনার মেইন ফাইলের। আচ্ছা, তবে এইটার উপরে না রাখলেও হবে, কারণ এই ফাইলের মধ্যে তো আমরা কোনো jQuery লিখি নাই। custom.js ফাইলটার মধ্যে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখছি, তাই এখানে এটার উপরে না রাখলেও চলবে। এটাকে আপনি উপরেও রেখে দিতে পারেন, চাইলে নিচেও রাখতে পারেন, পুরোপুরি আপনার ইচ্ছা। তবে আপনি যেই ফাইলের মধ্যে jQuery লিখবেন তার উপরে jQuery ফাইলটা থাকতে হবে। তো যাই হোক, আমরা এখানে নিচ্ছি একটা স্ক্রিপ্ট ট্যাগ, দেন আমরা src অ্যাট্রিবিউট নিয়ে ওই যে লিংকটা সেটা পেস্ট করে দিলাম। jQuery লিংক আপ করা হয়ে গেছে। এবার jQuery লেখার জন্য আলাদা একটা ফাইল বানাইতে পারেন, কিংবা এটার মধ্যেও চাইলে লিখতে পারেন, তবে আমরা এটার মধ্যে লিখবো না, আমরা একটা আলাদা ফাইলের মধ্যে তারপরে লিখবো। তো আলাদা একটা ফাইল বানাই। আলাদা ফাইল বানানোর জন্য আপনি এইটার মধ্যেই যান, জেএস এর মধ্যেই যান, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ, দেন টেক্সট ডকুমেন্ট। jQuery কিন্তু জেএস ফাইল, মানে জাভাস্ক্রিপ্টেরই লাইব্রেরি, ঠিক আছে, শুধু একটু ভিন্ন সিনট্যাক্স, আর কিছুই না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে কোনো একটা নাম দেন, সাপোজ main.js এরকম একটা নাম দিয়ে দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে main.js নামের একটা ফাইল আসছে। এবার আপনি এইটাকে কপি করে জাস্ট হচ্ছে এখানে লিখে দেন main.js, তাহলে আপনার আরেকটা ফাইল হয়ে গেল। একটা হচ্ছে custom.js, একটা হচ্ছে main.js। আচ্ছা, তো এইটাকে আপনি চাইলে উপরে রেখে দিতে পারেন, চাইলে একদম নিচে ফেলে রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটাকে আমরা একটা নিচেই রেখে দিলাম, এই জায়গাটাতে রেখে দিলাম। তো আমাদের jQueryর জন্য ফাইল হচ্ছে এইটা, মানে jQuery.com থেকে আসা ফাইল এটা, আর এই ফাইলের আমরা jQuery নিজেরা লিখব। ওকে, কাজ শেষ। এখন আপনি আপাতত এই ফাইলটা বাদ দিয়ে শুধু main.js-টা ওপেন করেন, এইটার ভিতরে আপনি jQuery লিখবেন। তো jQuery লেখার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমত কাজ করতে হবে কিসের সাথে, এখানে আপনার যা কিছু থাকবে সেগুলো নিয়ে নিয়ে কাজ করতে হবে, আর কি, আর কিছুই না। তো আমরা এখানে একটা ডিভ নেই, আগে ডিভের একটা ক্লাস দেই, ক্লাসের একটা নাম দেই, যেমন ধরেন কি নাম দেওয়া যায়, সেকশন 1 এরকম একটা নাম দিলাম। এটার ভিতরে কিছু রাখেন আপনার ইচ্ছা মতো, ধরেন একটা h2 ট্যাগ থাকলো, এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু jQuery। তারপর ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম, লোরামের কিছু টেক্সট রেখে দিলাম, ঠিক আছে। তারপর ধরেন আমরা হচ্ছে আর কি করব, ধরেন একটা বাটন ট্যাগ নিলাম, এখানে কিছু একটা লেখেন, সাপোজ লিখলাম কিছু একটা, ঠিক আছে, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, এখানে এসে একটা রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি এই যে আসছে। আচ্ছা, এই যে জিনিসগুলো যে রাখছি এগুলোকে একটা কন্টেইনারের মধ্যে রাখেন, তা নাহলে একদম লেগে লেগে আছে। তো একটা ক্লাস নিচ্ছি, নাম দিলাম কন্টেইনার, এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এগুলো লেগে লেগে থাকবে না। ওকে, আচ্ছা, ভালো, আমাদের এখানে আসছে। এই বাটনটাকে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে স্টাইল করেন একটা আপাতত, এখানে লেখেন btn info, সেভ করে দিলাম, আর একটা রিলোড দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছি এখানে ওইটাও আসছে। এরপরে আমরা কি করব, এই সেকশন 1 কে একটু স্টাইল দিই, কন্ট্রোল সি, style.css এ বললাম .section1 ব্যাকগ্রাউন্ড কালার। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসেন, সাপোজ এই কালারটাই আনলাম, এখানে পেস্ট করলাম, আর একটা প্যাডিং দিচ্ছি, উপরে নিচে 80 পিক্সেল, ডানে বামে 0, সেভ করলাম, রিলোড, সরি এখানে না, এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আর একটা সেকশন, আর কি। ওকে, এখন এইটার মধ্যেই ধরেন কিছু কাজ করব, jQuery দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। ওকে, তো কিভাবে কি করতে হয় চলেন এবার দেখি। main.js এটাই হচ্ছে আমাদের jQuery ফাইল, এটার মধ্যে jQuery লিখব।
jQuery CSS এর মতো সিলেক্টরকে ধরতে পারে। CSS এ আমরা যেভাবে সিলেক্টরকে কল করি, jQuery আমাদের জন্য ওই সিস্টেমটা করে রাখছে, যেটা জাভাস্ক্রিপ্ট করে নাই। জাভাস্ক্রিপ্টে আইডি দিয়ে ধরতে হয়, আর ক্লাস বা ট্যাগ দিয়ে ধরতে গেলে বিশাল ক্যাচাল করতে হয়, ঠিক আছে? তো jQuery কি করছে, এটাকে খুব ইজি করে দিছে। আপনি চাইলে যে কোনো সিলেক্টরকে CSS দিয়ে যেভাবে কল করেন ঠিক ওইভাবে কল করতে পারবেন। তো সেটা কেমন, ধরেন আপনি কি করতে চাচ্ছেন, এই h2 কে কল করতে চাচ্ছেন, চাইলে এই h2 কে একটা ক্লাস দিতে পারেন, অথবা বলতে পারেন সেকশন 1 এর ভিতরে যে h2 আছে সেটাকে ধরবো। তো সেটাকে ধরার জন্য প্রথমত আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে ডলার দিতে হবে, ডলার সাইন। এই ডলার সাইন দেওয়ার পরে আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন আপনাকে একটা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে হবে। এই সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে সিএসএস এর মতো করে সিলেক্টরকে কল করতে পারবেন। যেমন আমরা চাচ্ছি সেকশন 1 এর ভিতরের h2 কে ধরবো, আমরা এভাবে লিখতে পারি ডট সেকশন 1 স্পেস h2, দ্যাটস ইট। আমরা যেভাবে সিএসএস এ ধরি, ডট সেকশন 1 কেন, কারণ এটা হচ্ছে ক্লাসের নাম, সেই জন্য স্পেস দিয়ে বললাম h2, তার ভিতরে আছে h2। তো এই জিনিসটা হচ্ছে সিলেক্টর jQueryর মাধ্যমে। এরপরে আমরা এটাকে একটা অবজেক্ট বানায় ফেলবো, তাই এখানে দিব ডট। ডট দিয়ে এবার এটার সাথে একটা মেথড অ্যাপ্লাই করব। এরকম অনেক মেথড হচ্ছে আমাদের জন্য বানায় রাখছে, আমরা যেটা করতে চাই সেই ধরনের মেথড আমরা এখানে ব্যবহার করব। সাপোজ আমরা এই h2 কে হাইড করতে চাই, হাইড করে দিব, ঠিক আছে? এটাকে আর দেখাবো না, তাই আমরা এখানে লিখতে পারি হাইড। এটা হচ্ছে একটা মেথড। আমরা জানি যখনই আমরা জাভাস্ক্রিপ্টে কখন মেথড ব্যবহার করব তখন এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তাই না? তো সেই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম, দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আবারও বলি, ডলার সাইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে কোটেশন দিয়ে আমাদের সিলেক্টরকে কল করতে হবে, কাকে ধরতে চাচ্ছি। আর এইটাকে ডট দিয়ে অবজেক্ট বানায় ফেলতে হবে, আর এই অবজেক্টের সাথে মেথড অ্যাপ্লাই করে দিতে হবে। যেই মেথড অ্যাপ্লাই করবেন ওই মেথড অনুযায়ী কাজ করবে। তো jQueryতে এরকম অনেক মেথড আছে যে মেথড আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। আমরা আপাতত হাইড মেথড ব্যবহার করেছি h2 এর উপরে। এখন রিলোড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের h2টা নাই। বুঝতে পারছি আশা করি। এইখানে এই ফাইলটা যদি না থাকতো, মানে jQuery.com থেকে যেটা নিয়ে আসছি সেটা যদি না থাকতো, এবার যদি রিলোড করি তাহলে দেখবো jQuery কাজ করে না। তার মানে অবশ্যই এটাকে রাখতে হবে। এটাকে যদি এখানে না রেখে নিচে রাখতাম, এই নিচে যদি পেস্ট করে দিতাম, এবার যদি রিলোড করি তাহলেও দেখবো jQuery কাজ করে না। কারণ অবশ্যই আমরা বলছি এটাকে রাখতে হবে উপরে, আর আপনি যে ফাইলে কাজ করতেছেন সেটাকে রাখতে হবে নিচে। এখন আবার রিলোড করলে দেখবো jQuery কাজ করে। তো আমরা দেখলাম কিভাবে একটা জিনিসকে হাইড করে ফেলতে হয়, ঠিক আছে? এটাও জাভাস্ক্রিপ্ট, তাই আপনি চাইলে এটাকে এভাবে কমেন্ট করে রাখতে পারেন, ডাবল স্ল্যাশ দিলেই এটা কমেন্ট হয়ে যাবে। রিলোড করেন, দেখেন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি আমরা, ধরেন আপনার এখানে আমরা হচ্ছে ইয়ে করব, h2 কে বা ধরেন ptag কে আমরা সাপোজ css একটু স্টাইল করি। আমরা এখানে বললাম ডট সেকশন 1 স্পেস ptag ডিসপ্লে নান। এখন আমরা এটা css এর মাধ্যমে করলাম, সেকশন 1 এর ভিতরে ptag কে কল করে বললাম ডিসপ্লে নান, দেখা যাবে না। রিলোড করেন, দেখেন ptag কে আর দেখা যাচ্ছে না। আচ্ছা, css দিয়ে আমরা বললাম ডিসপ্লে নান, দেখা যাবে না, কিন্তু jQuery দিয়ে আমরা বলবো যে দেখা যাবে, এটাকে এখন আবার দেখা যাবে। কিভাবে সম্ভব? জাস্ট আমরা এখানে এসে ওটাকে কল করব। কল করার নিয়ম ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, এখানে বলবো ডট সেকশন 1 স্পেস p, মানে সেকশন 1 এর ভিতরে ptag ধরলাম, ধরে বলবো ডট শো। এটা হচ্ছে একটা মেথড, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই সেমিকোলন। ব্রাউজারে এসে রিলোড করেন, দেখেন এটা আবার দেখা যাচ্ছে। তার মানে সিএসএস দিয়ে আমরা কোনো কিছুকে কি করতেছি, নান করে ফেলতেছি, আবার jQuery দিয়ে সেটাকে শো করে দিতে পারতেছি। সিএসএস দিয়ে হাইড করলেও jQuery দিয়ে আপনি সেটাকে শো করতে পারবেন। jQuery কিভাবে কাজ করে? jQuery রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন, দেখতে পাবেন কিভাবে কাজ করে। দেখেন এই যে ptag, এখানে এই ptag এর ভিতরে দেখেন ডিসপ্লে ব্লক করা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। আমরা কি ptag এর মধ্যে এই কাজটা করছি? দেখেন তো, এই যে আমাদের ptag, এখানে কোথাও কি আমরা স্টাইল ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে বলছি ডিসপ্লে ব্লক? বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লে ব্লক করা। কিভাবে হইলো এটা? কারণ হচ্ছে
jQuery এটা ইনলাইন সিএসএস এর মাধ্যমে কাজটা করে দিছে। বুঝতে পারছি? তো এইভাবে আমরা এখানে ডিসপ্লে ব্লক পেয়ে যাচ্ছি, এটা আমাদেরকে jQuery করে দিচ্ছে। এবার আমরা পরের বিষয়টাতে আসি। পরের বিষয়টা কি হবে? পরের বিষয়টা হচ্ছে আমরা এইখানে আপাতত কমেন্ট করলাম, মানে এটাকেও কমেন্ট করে রাখলাম, এটাকে দেখাবো না, মানে যেমন আছে তেমনই থাকবে। ও আচ্ছা, কমেন্ট করা যেতে আচ্ছা এটাকেই বাদ দিয়ে দেন, এটাকেই আপাতত বাদ দিয়ে দেন, তাহলে এটা এমনিতেই দেখা যাবে। দেখা যাক। আচ্ছা, তো আমরা দুইটা মেথড শিখলাম, একটা হচ্ছে হাইড মেথড আর একটা হচ্ছে শো মেথড। এই দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। আচ্ছা, তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এখন আমরা আরেকটা মেথড দেখব যেটার নাম হচ্ছে টেক্সট মেথড। এই টেক্সট মেথডের মধ্যে আমরা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট মেথডটা কোনটার মধ্যে দেখাবো একটু চিন্তা করি। আচ্ছা, পি ট্যাগ h2 এর মধ্যেই দেখাই। আমরা এখানে বলবো ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট সেকশন 1 স্পেস h2 ডট টেক্সট, এটা হচ্ছে একটা মেথড। এখন দেখেন এই টেক্সট মেথডের কাজ কি। ফার্স্ট ব্র্যাকেট দিছি, একটু আগে দেখেন হাইড মেথড ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হয়ে গেল, মানে হাইড হয়ে গেল। শো মেথড ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, শো হয়ে গেল। টেক্সট মেথড দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, কিছুই হইল না। দেখেন রিলোড করেন, দেখেন কিছুই হয় নাই, যা ছিল তাই আছে। এই টেক্সট মেথডের কাজ হচ্ছে ওই যে এইচটিএমএল সরি জাভাস্ক্রিপ্টে ইনার এইচটিএমএল করছেন না, ওই রকম টেক্সটকে রিপ্লেস করে দেয়। কিন্তু এখানে কোনো টেক্সট নাই, যার কারণে রিপ্লেস করতে পারতেছে না। টেক্সট মেথড ব্যবহার করলে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু লিখতে হবে, তা না হলে হবে না। এখানে যদি কিছু লেখেন, যেমন কোটেশন দিয়ে বললেন লেখেন হাই হাই, সেভ করে একটা রিলোড করেন, দেখেন এখানে হাই হাই চলে আসছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এটাকে রিপ্লেস করে ফেললাম। ওকে, ধরেন আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে করব, তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের একটা নাম দেন, ধরেন ভ্যারিয়েবলের নাম দিলাম হেডিং, ইকুয়াল সাইন দিলাম, এন্ড দেন এটার মধ্যে কিছু একটা লিখতে চাই। তো এখানে লিখলাম, কি লিখব, হোয়াটস ইন ইয়োর মাইন্ড, সাপোজ এটা লিখলাম, একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নাম কি দিছি, হেডিং। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, কপি করে এই যে টেক্সট মেথডের ফার্স্ট ব্র্যাকেট, এখানে ওই হেডিংটাকে কল করতে পারি। হেডিং এর মধ্যে যা আছে সেটা এখানে বসবে, অর্থাৎ টেক্সটটা রিপ্লেস করে দিবে কে, এই হেডিংটা। সো আমরা যদি এখন একটা রিলোড করি, তাহলে আমরা দেখব ওই যে ওই জিনিসটা এখানে চলে আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এই যে এখানে কিন্তু দুই পাশে ডাবল কোটেশন দিয়ে এই যে ভিতরে একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, ঠিক আছে। যেখানে লিখছি হোয়াটস, এখানে অ্যাপোস্ট্রফি হিসেবে একটা সিঙ্গেল কোটেশন আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশন দিতাম, এই যে এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিতাম এবং এই যে শেষেও যদি আমরা সিঙ্গেল কোটেশন দিতাম, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যেত, কারণ এখানে এই যে সিঙ্গেল কোটেশন এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে এই অংশটুকু কিন্তু ফাঁকা। বুঝতে পারছি? তাই আমরা ডাবল কোটেশন কন্ট্রোল জেড দিয়ে ডাবল কোটেশন দিয়ে দুই পাশে মাঝখানে আমরা একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই জিনিসটা চলে আসছে, ভালো কথা। এরপরের কাজ কি হবে, আমরা টেক্সট মেথডের ব্যবহার দেখলাম, এবার আমরা আরেকটা মেথডের ব্যবহার দেখব যেটার নাম হচ্ছে এইচটিএমএল মেথড। তাই আমরা আপাতত এইটাকেও এখান থেকে কমেন্ট করলাম, জাস্ট কমেন্ট করে রাখতেছি যেন আমরা বারবার ট্যাগ নিতে না হয়, একটার মধ্যে যেন কাজ করতে পারি। কমেন্ট করে যদি সেভ করি আর ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখব আবার আগের জায়গায় চলে আসছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এইচটিএমএল মেথড দেখা। তো আমরা আবার বললাম ডলার, তারপরে দিলাম ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট সেকশন 1 স্পেস h2, এখানে লিখব এইচটিএমএল, এটা হচ্ছে আরেকটা মেথড। এইচটিএমএল মেথড টেক্সট মেথডের মতোই রিপ্লেস করে, তবে এইচটিএমএল মেথডের মধ্যে যদি আপনি কোনো ট্যাগ লেখেন, তাহলে সেই ট্যাগটা আপনার, আচ্ছা আগে এইচটিএমএল এর জায়গায় এই জায়গায় লেখেন টেক্সট। এখানে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম কি ট্যাগ দিব, ধরেন এই লাইনটাই লেখেন, এই যে এই লাইনটাকেই কপি করেন, কন্ট্রোল সি, এই জায়গায় কোটেশন দিয়ে বললাম এটা, সাপোজ
এই এই জিনিসটাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখতে চাই। ধরেন আমরা একটা আই ট্যাগ নিলাম এখানে এবং এই জায়গাটায় ওই আই ট্যাগটাকে শেষ করে দিলাম। এখন দেখেন আমরা যদি সেভ করি আর ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি তাহলে দেখব হোয়াটস ইন ইওর মাইন্ড, এখানে আই ট্যাগ শুরু হয়েছে, এখানে আই ট্যাগ শেষ হয়েছে। তার মানে টেক্সট মেথড যখন ব্যবহার করতেছেন তখন এটার ভিতরে যা কিছু আছে সবকিছুই দেখা যাচ্ছে। আপনি যদি টেক্সট মেথডের পরিবর্তে এখানে ব্যবহার করেন HTML মেথড তাহলে দেখবেন এই আই ট্যাগ আর দেখা যাবে না, তবে আই ট্যাগের যে কাজ সেটা কিন্তু এখানে ঘটে যাবে। অর্থাৎ HTML মেথড তার ট্যাগকে পড়তে পারে, অর্থাৎ যদি কখনো কোনো ট্যাগ ব্যবহার করা হয় তাহলে ওই ট্যাগটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, যার ফলে আমরা এখানে ওই ট্যাগের ব্যবহারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটা আই ট্যাগ চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা HTML মেথড নিয়েও কাজ করতে পারি যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে। এবার আমরা যেটা দেখব সেটা হইতেছে এই টেক্সট মেথড আর HTML মেথডের মতোই আরেকটা মেথড যেটার নাম হচ্ছে অ্যাপেন্ড। ওকে, চলেন আমরা আবার কল করব, এই জিনিসটাকেই কপি করে নেই, বারবার কল করতে ভালো লাগে না। এখানে সেটাকেই কল করলাম ডট সেকশন 1। এখানে ডট দিয়ে বলবো অ্যাপেন্ড, এটা হচ্ছে একটা মেথড। এই অ্যাপেন্ড মেথডের মধ্যে কিছু রাখেন, কি রাখবেন? এখানে লিখলেন বাই, ঠিক আছে, কি ব্যবহার করলেন? বাই। ওকে, তো এখানে একটা স্পেস দেন, স্পেস না দিলে আবার কি হবে, লেগে লেগে থাকবে। দেখাচ্ছি কি হয় অ্যাপেন্ড মেথডের কাজটা, এখন রিলোড করলে বুঝতে পারবেন। দেখেন এখানে ইন্ট্রোডাকশন টু jQuery আর শেষে কি লেখা? বাই। আচ্ছা, এখানে একটা স্পেস দিছি বলেই এই জায়গায় একটা স্পেস আসছে। যদি আমরা এখানে স্পেসটা না দিতাম তাহলে এখানে স্পেসটা আসতো না, বুঝতে পারছি? এজন্য এখানে আমরা একটা স্পেস দিছি। আচ্ছা, অ্যাপেন্ড মেথডের কাজ কি? HTML আর টেক্সট এই দুইটা মেথড কি করে, একদম পুরো লেখাটাকে রিপ্লেস করে ফেলে, যা থাকে তাকেই রিপ্লেস করে ফেলে, ঠিক আছে? আর অ্যাপেন্ড মেথড কোনো কিছু রিপ্লেস করে না, শুধুমাত্র যা আছে তার ঠিক পরে গিয়ে বসে যায়, ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশন টু jQuery, আমরা যখন এখানে টেক্সট মেথড ব্যবহার করব তাহলে এই বাই কথাটা ইন্ট্রোডাকশন টু jQuery এর পরিবর্তে গিয়ে বসবে, ঠিক আছে? আর আমরা যদি এখানে টেক্সট মেথড ব্যবহার না করে আমরা ব্যবহার করি অ্যাপেন্ড মেথড, তাহলে আমরা দেখব যে আমাদের HTML এ যেটা ছিল ইন্ট্রোডাকশন টু jQuery, এই যে এখানে এটা যেটা ছিল এটার পরে গিয়ে হচ্ছে বাই মেথড, মানে বাই কথাটা বসছে। তার মানে অ্যাপেন্ড মেথডটা কি করে, কোনো কিছুকে রিপ্লেস করে না, শেষে গিয়ে যুক্ত হয়। তো আপনি যদি সেভ করে রিলোড করেন তাহলে দেখবেন এটাই, ঠিক আছে? আরেকটা আছে প্রিপেন্ড মেথড, আপনি এখানে লিখতে পারেন প্রিপেন্ড, ঠিক আছে? এই প্রিপেন্ড মেথডের কাজ হচ্ছে শুরুতে বসে, একটা রিলোড করেন দেখেন শুরুতে বসছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই বাইয়ের আগে স্পেস না দিয়ে পরে দেন, ঠিক আছে? বা এখানে বাই না লিখে অন্য কিছু লেখেন, সাপোজ এখানে লিখলেন হ্যালো। এবার যদি সেভ করে রিলোড করেন তাহলে দেখবেন হ্যালো ইন্ট্রোডাকশন টু jQuery, ঠিক আছে? এই প্রিপেন্ড কি করে, আগে যুক্ত হয়, আর অ্যাপেন্ড কি করে, পরে যুক্ত হয়। তো এই ইয়েটাও আমাদের কখনো কখনো প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল নাম আছে থাকুক, বাকি সবকিছু কমেন্ট করে রাখছি। আচ্ছা, মোটামুটি আমরা মেথড শিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 ধরনের মেথড আমরা এখানে শিখে ফেলছি। এবার আমরা যেই মেথডটা শিখবো সেই মেথডটা একটু ডিফারেন্ট মেথড, আর এই মেথডটা অনেক প্রয়োজনীয় একটা মেথড। মেথডের নাম হচ্ছে ক্লিক মেথড। তো চলেন আমরা চাই যখন আমরা এই যে কিছু একটার মধ্যে ক্লিক করব তখন আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেটা নাই হয়ে যাবে, সেটাকে দেখা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, অথবা দেখা যাবে, এরকমও করতে পারি, দেখা যাবে না বা দেখা যাবে। HTML এ CSS এ গিয়ে কন্ট্রোল Z দেন, পি ট্যাগটাকে হাইড করা ছিল, ডিসপ্লে নান, তাই না? আমরা আপাতত এটাকে হাইড করে দিলাম। এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখব পি ট্যাগ নাই। আমরা চাচ্ছি কিছু একটার মধ্যে যখন ক্লিক করা হবে তখন এটা আবার ফিরে আসবে, ঠিক আছে? এটা করি, চলেন। আচ্ছা, ক্লিক করার পরে কিছু ঘটবে, তাই আমাদের ক্লিক মেথড ব্যবহার করতে হবে। প্রথমে বলবেন ডলার ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল অথবা ডাবল কোটেশন, তারপরে আপনার সিলেক্টরকে কল করবেন সেকশন 1 স্পেস পি, সরি পি না, আমরা ক্লিক করব কাকে, ক্লিক করব কিছু একটাকে, তাই না? এই যে কিছু একটা, এই বাটনটাকে, তার মানে আমাদের এই বাটনকে কল করতে হবে, এই যে বাটন ট্যাগ।
এটার ক্লাস আছে, ক্লাসকে ধরেও কল করতে পারেন, চাইলে ট্যাগও ধরতে পারেন। তো আমরা এখানে বাটন জাস্ট ট্যাগটাকেই ধরলাম। আমরা বললাম সেকশন 1 এর ভিতরে যদি বাটন থাকে, তারপরে বলবো ডট ক্লিক, এটা হচ্ছে মেথড। ঠিক আছে, কি ধরলাম? ডট ক্লিক। যেহেতু মেথড তাই ফার্স্ট ব্র্যাকেট দিব আর শেষে সেমিকোলন দিব, কাজ শেষ। এখন রিলোড করেন, ক্লিক করেন, কিছুই হয় না। আচ্ছা, ক্লিক করার পরে কেন কিছু হচ্ছে না? কারণ যে কোয়েরিতে এই ধরনের কিছু মেথড আছে, যে মেথডগুলা মানে আপনার এরকম হাইড করলেন হাইড হয়ে গেল, শো করলেন শো করে গেল, ব্যাপারটা এমন না। মেথডটা অ্যাপ্লাই হওয়ার পরে অন্য কিছু ঘটবে। যেমন আমরা বাটন দেখেন H2 কে হাইড করলাম, H2 হাইড হইছে, P ট্যাগকে শো করলাম, P শো হইছে, H2 এর মধ্যে প্রিপেন করলাম বা অ্যাপেন করলাম, H2 এর মধ্যেই হইছে। বাটনটাকে ক্লিক করলাম, কিন্তু কি হবে? P ট্যাগটা দেখা যাবে অন্য আরেকটা জায়গায়, অন্য ভিন্ন কিছু ঘটবে, তাই না? ক্লিক করব বাট কি হবে? দেখা যাবে। ক্লিক করব হারায় যাবে, ক্লিক করব এইটা ঘটবে, ক্লিক করব ওইটা ঘটবে। অর্থাৎ করব এক জিনিস, হবে আরেক জিনিস। যে কোয়েরিতে যখন এই জাতীয় কোনো বিষয় ঘটবে, তখন আপনাকে ফাংশনের মধ্যে ওই জিনিসটাকে রাখতে হবে যেটা আপনি ঘটাইতে চাচ্ছেন। ঠিক আছে, মানে আমরা সেকশন 1 এর মধ্যে যে বাটন আছে সেটাকে বললাম ডট ক্লিক, মানে ক্লিক করলাম, কিন্তু ক্লিক করার পরে কি ঘটবে ওই জিনিসটাই একটা ফাংশনের মধ্যে রাখতে হবে। তাই আমরা চলেন একটা ফাংশন বানাই। আমরা ফাংশন বানাইতে শিখে আসছি জাভাস্ক্রিপ্ট থেকে। তো ফাংশন লিখব, স্পেস দিয়ে ফাংশনের একটা নাম দিব। আপাতত ফাংশনের নাম দিলাম xyz, দেন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা ওই জিনিসটা রাখবো যেটা ঘটাইতে চাচ্ছি। আমরা কি ঘটাতে চাচ্ছি? আমাদের যে পি ট্যাগটা ছিল সেটা দেখাবো। তো পি ট্যাগকে কিভাবে দেখাইতে হয়? ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট সেকশন 1 স্পেস পি। সেকশন 1 এর মধ্যে পি আছে, সেটাকে আমরা কি করতে চাই? শো মেথড অ্যাপ্লাই করতে চাই, তাই লিখবো ডট শো। অনেক সময় অনেকে এই যে মেথড অ্যাপ্লাই করার আগে ডট দিতে ভুলে যায়, এটা দিলে কিন্তু হবে না, মানে ডট না দিলে কিন্তু হবে না। তো আমরা কি করলাম? শো করে দিলাম। তো আমরা যদি সেভ করি আর ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন তো কিছু হয়েছে না। কেন? ক্লিক করলে কি কিছু হবে? তাও না, কারণ আমাদের একটা ফাংশনের মধ্যে জিনিসটা আছে, ক্লিক করলেই হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আমাদের এই পুরো ফাংশনটাকে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে রাখতে হবে। আর এই জিনিসটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। যখন আমরা একটা মেথডের মধ্যে একটা ফাংশনকে কল করতেছি, এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। তো এই কল ব্যাক ফাংশন যখন আপনি ব্যবহার করবেন, তখন যে কোয়েরিতে এই ফাংশনের কোনো নাম দেওয়ার প্রয়োজন নাই, মানে এই ফাংশনের কোনো নাম দিতে হবে না। আমরা যেমন নাম দিলাম xyz, এরকম কোনো নাম দিতে হবে না। ফাংশনটা যেভাবে লিখছেন সেভাবেই থাকবে, শুধু ফাংশনের কোনো নাম থাকবে না। এটা হবে নাম ছাড়া ফাংশন। আর নাম ছাড়া ফাংশনকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। তো আমরা এটা কোনো নাম দিব না, আর বাকি যা কিছু ছিল সবকিছুই সেম থাকবে, নামটাই শুধু থাকবে না, আর বাকি যা আছে সবই একই রকম। এই পুরো ফাংশনটাকে কাট করে ধরে এই ক্লিকের যে ফার্স্ট ব্র্যাকেট এখানে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আপনি এই জায়গাটা দেখে অনেকটা হজবরল মনে হইতে পারে, এতগুলা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এই কারণেই আমি ফাংশনটা আগে বানাইছি বাহিরে। ক্লিক পর্যন্ত তো বুঝেন, আমরা একটাকে ধরলাম, কাকে ক্লিক করব? বাটনকে, ডট ক্লিক। আর ক্লিক যেহেতু মেথড, তাই ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আমরা একটা ফাংশন রাখবো, যে ফাংশনের নাম থাকবে না। আর বাকি ফাংশনের ভিতরে যা যা করতে হয়েছে সেটা আমরা করলাম। কি করব? পি ট্যাগটাকে শো করব। আর এই পুরো ফাংশনটাকেই আমরা কাট করে রাখবো কোথায়? এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এবার সেভ করেন, ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন। রিলোড করার পরে দেখেন কিছুই হয় নাই, কিন্তু এবার ক্লিক করেন, দেখেন কিছু হয়েছে। এবার আমরা পি ট্যাগটাকে দেখতে পাচ্ছি। আবার রিলোড করেন, নাই। ক্লিক করেন, এবার দেখেন আবার আমরা পি ট্যাগটাকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে বাহিরে ফাংশন না বানাইয়া ভিতরে বানাই। এবার বোঝানোর জন্য একটু স্পেস দেই। এখানে লিখব ফাংশন। ফাংশনের কোনো নাম হবে না, তাই আমরা নাম দিব না, তবে ফার্স্ট ব্র্যাকেট হবে সেটা দিব, এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেট হবে সেটাও দিব। এবার এন্টার প্রেস করেন, করে ফেললাম। এবার এটার ভিতরে বলেন কি করতে চান। ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট সেকশন 1 স্পেস পি, মানে সেকশন 1 এর ভিতরে যে পিটা আছে সেটাকে ধরে বললাম তোমাকে আমি শো করতে চাই, তুমি সিএসএস দিয়ে হাইড করা আছো। তো আমি যদি রিলোড করি তাহলে দেখব নাই, ক্লিক করলে দেখব শো হয়ে গেছে। শো এবং হাইড মিলিয়ে একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে টগল। এই মেথডটার কাজ হচ্ছে শো থাকলে হাইড হবে, হাইড থাকলে শো হবে। দেখেন আমরা যদি এখন রিলোড করি দেখতে পাচ্ছি হাইড,
ক্লিক করেন দেখা যাচ্ছে, ক্লিক করেন চলে যাচ্ছে, একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে চলে যাবে, আসবে যাবে আসবে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টগল মেথডের কাজ। তো যাই হোক, আমরা এই ক্লিক মেথড পর্যন্তই আজকে রাখলাম যে কোয়েরিতে। তো এই ক্লিক মেথডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লিক মেথডটা এইভাবে না লিখে আরেকভাবে লেখা যায়, অন মেথডের মাধ্যমে, যেটা আমরা আগামী ক্লাসে শিখবো যে কিভাবে আমরা ক্লিক মেথডটা ওইভাবে লিখবো। ঠিক আছে, তো আপাতত আপনারা এইভাবেই প্র্যাকটিস করতে থাকেন। হচ্ছে যেগুলো আমরা ব্যবহার দেখলাম এগুলো সবাই ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আর পাশাপাশি যে ক্লকটা তৈরি করলাম সেটাও আপনারা বাসায় তৈরি করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।